তোমার এখানে থাকাই লাগবে না, ঘরে চলো। রজনী ঠোঁট উল্টায়। বিভোর পা বাড়াতেই রজনীর মাথায় দুষ্টু বুদ্ধির উদয় হয়। কোলে থাকা অবস্থাতেই মুখ বাড়িয়ে বিভোরের ঠোঁটে ঠোঁট ছোঁয়ায়। বিভোরের পা থেমে যায়। হার্টবিট যেন হাওয়ার গতিতে ছোটে। রজনীকে ধরে রাখা হাত আরো শক্ত হয়। গভীর রাত, অথচ সৃজনীর চোখে ঘুম নেই। সে বিছানায় বসে খাটের সাথে হেলান দিয়ে বসে আছে। যে কেউ দেখলেও ভাববে এই মেয়ের মাঝে প্রাণ নেই, অনুভূতি নেই। তার পাশে রিফা ঘুমিয়ে আছে। ঘড়ির কাঁটায় যে একটার ঘরে এসে ঠেকেছে তাতে তার বিন্দুমাত্র ধ্যান নেই। চোখের কোণের জলটুকু শুকিয়ে গেছে। মাঝরাতে হঠাৎ করে রিফার ঘুম ভেঙে যায়। ঘুম ঘুম চোখেই দেখে সৃজনী বসে আছে। রিফা হাই তুলতে তুলতে বলে, আপা, ঘুমাও নাই, বসে আছো কেন? সৃজনী সাবলীলভাবে জবাব দেয়। ঘুম আসছে না, তুই ঘুমা। রিফা চোখ ফিরিয়ে ঘড়ির কাঁটার দিকে তাকায়। 1টা বাজে দেখে তার ঘুম কেটে যায়। লাফিয়ে উঠে বসে ব্যস্ত ভঙ্গিতে শুধায়, তুমি সারা রাত ঘুমাওনি? সৃজনী দুপাশে মাথা নাড়ায়। রিফা চোখ বড় বড় করে তাকায়। সৃজনীর কপাল, গাল, গলায় হাত দিয়ে দেখে জ্বর আছে কিনা, কিন্তু সব ঠিকঠাক দেখে বলে, তোমার তো জ্বর নেই আপা, তাহলে ঘুমাওনি কেন? কিছু হয়েছে? সৃজনী তাচ্ছিল্য করে হাসে। চোখ বন্ধ করে নিচু স্বরে বলে, হৃদয়ের জ্বর ওপরে ওপরে দেখা যায় না রিফা। রিফা চমকায়, থমকায়, পলক না ফেলে তাকিয়ে থাকে সৃজনীর দিকে। তার মুখে কোনো শব্দ নেই। সৃজনী আগের মতোই চোখ বন্ধ রেখেই বলে, যেদিন রজনী আর বিভোর ভাইয়ের বিয়ের কথা শুনে তুই পাগলামো করেছিলি, সেদিন তোর ওপর ভীষণ রাগ হয়েছিল। মনে হয়েছিল কেন এমন করলি। জানিস, আজ হাড়ে হাড়ে টের পাচ্ছি তোর সেদিন কেমন লেগেছিল, কেন তুই সেদিন অমন করেছিলি। আবেগ, অনুভূতি, ভালোবাসা, মায়া, এগুলোই মানুষের জীবন থেকে সব সুখ কেড়ে নেয়, ভালো থাকা কেড়ে নেয়। আবার এগুলাই মানুষের জীবনে সুখ এনে দেয়। সৃজনী তাকায় রিফার দিকে। রিফা খুব যত্নে সৃজনীকে জড়িয়ে ধরে। সৃজনীর চোখ ভিজে ওঠে। শক্ত করে রিফাকে ধরে নিজের কান্না আটকানোর চেষ্টা করে। রিফার চোখের সামনে ভেসে ওঠে বিভোরের মুখ, সেই অতীত। রিফা চোখ বন্ধ করে দাঁতে দাঁত চেপে নিজেকে শাসায়। ক্ষণ মুহূর্ত বাদে আহসানের কথা মাথায় আসে। অভদ্রলোক। সৃজনীর কলেজে যাওয়া নিয়ে বাড়িতে বিপত্তি বাঁধে। শিপন আহমেদ এক কথায় বলে দেন ওর কলেজ যাওয়া বন্ধ। সুজনও জেদ দেখিয়ে বেশ গম্ভীরতার সঙ্গে বলে, ওর সামনে পরীক্ষা, ও এখন কলেজ কোচিং কেন করবে আব্বা? ওর সামনে পরীক্ষা, ও এখন কলেজ কোচিং কেন বাদ দিবে আব্বা? আর সব থেকে বড় কথা, বিয়ে তো আর অনেক ধুমধাম করে হচ্ছে না। শুক্রবারে ওর বিয়ে, তাও রাতে। ওদিন সারাদিন বাড়িতে থাকবে। আর আপনি যদি ভাবেন বিয়ের পর ওই ছেলে ওকে বিয়ে পড়তে দিবে না, তাহলে ওই ছেলেকে ভাগান। আমি আমার বোনকে ওসবের হাতে দিব না। শিপন আহমেদ তবুও মানলেন না। অবশেষে শিহাব আহমেদ, শফিক আহমেদের কথায় তিনি তাদের যেতে দিলেন। সৃজনী কৃতজ্ঞতার দৃষ্টিতে ভাইয়ের দিকে তাকায়। পুরো রাস্তা তার মুখে এক ফোঁটাও হাসি ছিল না। চোখে মুখের বিষাদগুলো যেন স্পষ্ট। সুজন তাকে কলেজে দিয়ে চলে যায়। সৃজনী ক্লাস শেষ করে ছুটির সময় বের হয়ে দেখে সুজন দাঁড়িয়ে আছে। বাইকে করে তার কোচিং অবধি পৌঁছে দিয়ে বলে, বিশেষ করে আয়, আমি এখানেই আছি। সৃজনী মাথা নাড়িয়ে চলে যায়। কোচিং শুরু হয়নি, সব স্টুডেন্টরা আসতে শুরু করেছে। সৃজনী ক্লাসে বসতেই আগের দিনের মেয়েগুলো খুবই নিচু স্বরে ব্যস্ত ভঙ্গিতে বলে, পাশের রুমে যাও জলদি, রাফিন ভাই তোমার অপেক্ষা করছে। সৃজনী একবার ভাবে যাবে না, এই শেষ সময়ে এসে কি হবে, মায়া বাড়বে শুধু। কিন্তু পরক্ষণে একবার রাফিদকে দেখার লোভ ছাড়তে পারে না। ব্যাগ রেখে ধীর পায়ে চলে যায় পাশের রুমে। আজ সেখানে শুধু রাফিদ, আর কেউ নেই। সৃজনী আসতে রাফিদ ছুটে যায় তার কাছে। বাম হাতে সৃজনীর হাতটা ধরে করুণ কণ্ঠে বলে, আমি আপনাকে সত্যিই ভীষণ ভালোবাসি সৃজনী। আপনার বিয়ের কথা ভাবলেই আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। সৃজনী, বিয়েটা করবেন না? সৃজনী এলোমেলোভাবে বলে, শুক্রবার রাতে আমার বিয়ে রাফিদ। রাফিদের চোখে মুখে অসহায়ত্ব ফুটে ওঠে। তার বাড়ি থেকে প্রস্তাব দিলেও সৃজনীর বাবা মানবে না, তা সে বুঝে গেছে। রাফিদের বুকের বা পাশটা চিনচিনে ব্যথা শুরু হয়। মনে হয় কেউ যেন খুব যত্নে ক্ষত করেছে সেখানটায়। বড় বড় শ্বাস নিয়ে বসে পড়ে সে। সৃজনী ভয় পেয়ে যায়। রাফিদকে ধরে বলে, কি হয়েছে আপনার, এমন করছেন কেন? রাফিদ সৃজনীর চোখের দিকে তাকায়। রাফিদের গলা কাঁপছে। বারবার কয়েক ঢোক গিলে নিজেকে শান্ত করার চেষ্টা করে। হুট করে ফের সৃজনীর হাত ধরে কাঁপা কাঁপা গলায় বলে, পালাবেন সৃজনী? সৃজনী চমকায়, অবাক হয়ে শুধায়, কি বলছেন? রাফিদ বেঞ্চ থেকে উঠে সৃজনীর পায়ের কাছে দুহাঁটু মুড়িয়ে বসে পড়ে মাথা নিচু করে বলে, আমি জানি এটা আপনার কাছে বড় ব্যাপার, কিন্তু আমি সত্যিই কিছু ভাবতে পারছি না। আমাকে ছেড়ে যাবেন না সৃজনী, আমার ভীষণ কষ্ট হচ্ছে। এই যে বুকের এই পাশে হাত দিয়ে দেখুন, মনে হচ্ছে কেউ আমার হৃদয়টাকে ছিন্ন বিচ্ছিন্ন করছে। সৃজনী, আমি আপনার কাছে আমার জন্য একটুখানি ভালোবাসা চাইছি।
আমাকে বাঁচান প্লিজ। রাফিদের গলা ভারী হয়ে উঠেছে। সৃজনীর শরীর কেঁপে কেঁপে ওঠে। কতক্ষণ দুজন সেভাবেই থাকে। সৃজনী মনে মনে ভয়ঙ্কর সিদ্ধান্ত নেয়। রাফিদের হাত ধরে বলে, চলুন। রাফিদ চমকায়। সৃজনী কি বলল তা বোঝার চেষ্টা করে। পরক্ষণে সৃজনী ধরে আসা গলায় বলে, চলুন রাফিদ। আমি আব্বাকে বিশ্বাস করেছিলাম, ভেবেছিলাম তিনি আমাকে আপনাকে দেবে, কিন্তু তিনি আমার বিশ্বাস ভেঙেছে। আমার ভালোবাসাটুকু নিঃশেষ করতে উঠে পড়ে লেগেছে। আমি আপনাকে ভালোবেসে ভুল করেছি, আর একবার আপনার হাত ধরে ভুল করছি। রাফিদ, আমাকে কখনো ভুল প্রমাণ করবেন না। আমি আপনাকে ভরসা করেই ছাড়ছি আমার সব কিছু। রাফিদ উঠে দাঁড়ায়। সৃজনীর হাত শক্ত করে ধরে কঠিন গলায় বলে, আপনার হাত ধরেছি, কখনোই আর ছাড়বো না সৃজনী। আপনার ভরসা আমি রাখবো। পৃথিবীর সমস্ত ভালোবাসাটুকু আমি আপনাকে দেওয়ার চেষ্টা করব, কথা দিলাম। সৃজনীর চোখ বেয়ে জল গড়ায়। রাফিদ তার ব্যাগ থেকে বোরখা হিজাব নিকাব দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। উনি তার পরনের বোরখা বদলে ওগুলো পরে নেয়। রীতিমতো তার হাত পা কাঁপতে থাকে। বাহিরে এসে দেখে রাফিদ দাঁড়িয়ে। সৃজনী ভীত কণ্ঠে বলে, বাহিরে ভাইয়া দাঁড়িয়ে আছে, যদি বুঝে যায়। রাফিদ ভরসা দেয়। দুজনে একসাথে বেরিয়ে যায় কোচিং সেন্টার থেকে। সুজন বাইকে বসে ফোন স্ক্রল করছে। সৃজনী শক্ত করে রাফিদের হাত ধরে তাকে ক্রস করে চলে যায়। দুজনে খুব দ্রুত বাস স্ট্যান্ডে চলে যায়। মিনিট 10 মাঝে একটা বাসও পেয়ে যায়। বাসটি রাঙামাটি যাবে। দুজনে উঠে পড়ে। গন্তব্য অজানা। কেবল একে অন্যকে ভালোবাসে ভরসা করে এগিয়ে চলেছে। সৃজনী বাসে বসে রাফিদের হাত ধরে ডুকরে উঠে। রাফিদ সৃজনীকে আগলে নেয়। সযত্নে মাথায় হাত বুলাতে থাকে। সৃজনী বিড়বিড় করে আওড়ায়, তোমাদের ছেড়ে যাচ্ছি ভাইয়া, ক্ষমা করে দিও। জানি আমি যা করছি ক্ষমার যোগ্য না আমি, তবুও তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি। ভালো থেকো তোমরা। চেয়ারম্যান বাড়িতে ছোটখাটো একটা ঝড় বয়ে যাচ্ছে। সুলেখা আহমেদ মেয়ের জন্য কেঁদে কেঁদে চোখ মুখ লাল করে ফেলেছে। শিপন আহমেদ সাপের মতো ফোঁসফোঁস করছে। শফিক আহমেদ গুরুগম্ভীর ভাবে বসে আছে। বাড়ির পরিবেশটাই অন্যরকম। সুজন আর বিভোর পাশাপাশি দাঁড়িয়ে আছে। বিভোর চিন্তিত ভঙ্গিতে সুজনের মুখের দিকে তাকিয়ে আছে, কিন্তু সুজন একদম স্বাভাবিক, যেন কিছুই হয়নি। খুবই স্বাভাবিক ভঙ্গিতে দাঁড়িয়ে সে তার বাবার দিকে তাকিয়ে আছে। শিপন আহমেদ রাগ চেপে রাখতে না পেরে বললেন, খুব তো বড় বড় কথা বলে, বোনকে নিয়ে গেলে এখন সে কোথায়? মুখে চুনকালি মাখিয়ে তো ঠিকই চলে গেল, আটকাতে তো পারোনি, যাও এখন ফিরিয়ে আনো। সুজন ভ্রু কুচকায়। যতটা সম্ভব কণ্ঠস্বর ঠান্ডা রেখে ভদ্রভাবে বলার চেষ্টা করে, আমি কোথা থেকে আনবো আব্বা? ও তো আর বলে যায় নাই যে ও কোথায় গিয়েছে। তাহলে বড় বড় কথা বলে ওকে নিয়ে গেলে কেন? সব হয়েছে তোমার জন্য। বাপের ওপর দিয়ে কথা বলতে গিয়ে মান সম্মান খাইয়ে এসেছো। শিপন আহমেদ রাগে প্রায় চিৎকার করেই বলেছেন কথাটা। সুজন নিজেকে নিয়ন্ত্রণ রেখে কিছু বলতে যাওয়ার আগেই পাশ থেকে বিভোর অতি শান্ত গলায় জবাব দেয়, ওকে দোষ দিয়ে কি হবে সেজো কাকা? ও তো জানতো না সৃজনী এমন করবে। তাছাড়া দোষ তো আপনারও আছে। ওর মত না নিয়ে এত কিছু কেন করতে গেছেন? শিপন আহমেদ কিছু বলার আগেই সুজন বলে, ভাই, আব্বার মত না নিয়ে, কিছুতেই ছেলের খোঁজ না নিয়ে ইচ্ছা মতো রাগ মিটিয়েছেন। আব্বা, আপনি যখন মেয়ের পছন্দের খোঁজ রাখেননি তখন দোষটা কার? আমার। সৃজনীর এমন একটা কাজের জন্য সম্পূর্ণ তাই আপনি। যদি আপনি আগে ওসব না করে অন্ততপক্ষে আপনি ছেলের খোঁজ নিতেন তাহলে মানা যেত। এখন সব দোষ আমার না দিয়ে নিজের দিকে তাকান। সুজন একদমে কাটকাট গলায় কথাগুলো শেষ করে দম নিতে পারে না। শিপন আহমেদ তেড়ে আসে ছেলের দিকে। শিহাব আহমেদ আটকে দেন। সুজন দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে থাকে। শিপন আহমেদ তেজ নিয়ে বলে, কি দেখবো ছেলের? হ্যাঁ, এই বাড়ির মেয়েদের যে বিয়ে বহির্ভূত প্রেম নিষিদ্ধ সে কি তোমার জানা নাই? আবার কথা বলো। সুজন কিছু বলতে গেলে বিভোর হাত চেপে ধরে আটকে দেয়। সুজন প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালে বিভোর চোখের ইশারায় নিষেধ করে। সুজন দীর্ঘশ্বাস ফেলে চুপ করে দাঁড়ায়। শিপন আহমেদ আপন মনে বকতে থাকে। শফিক আহমেদ গম্ভীরভাবে ধমকে থামান তাকে। নিজ জায়গা ছেড়ে উঠতে উঠতে বলেন, চেঁচিয়ে লোক জানাচ্ছিস যে তোর মেয়ে পালাচ্ছে, তাও তো বিয়ের 2 দিন আগে। এভাবে ওর ওপর না চেঁচিয়ে নিজের কাজ কর। তোর মেয়ে পালিয়ে গিয়ে যে কাজটা করেছে, তাই আজ থেকে এবারের দরজা ওর জন্য চিরতরে বন্ধ। তুই মনে করবি তোর এক ছেলে আর এক মেয়ে, আর একজন মারা গেছে। আর একটা কথা কান খুলে শুনে রাখ, তোর ওই মেয়ে যদি আমার জীবনেও কোনো সামনে পাই, তাহলে গলা থেকে মাথা আলাদা করে দিব। শফিক আহমেদের কথা শুনে সুলেখা আহমেদ মুখে আঁচল গুজে কাঁদতে শুরু করেন। কি নিষ্ঠুর এরা! রজনী ঘরের বাইরে থেকে নিজের বাবার মুখের দিকে তাকিয়ে থাকে। এত মানুষ মারতে মারতে আজ বুঝি নিজের ঘরের মেয়েকেও মারার ইচ্ছা জেগে উঠেছে। রিফা রজনীর শাড়ির আঁচল চেপে ধরে কণ্ঠস্বর নিচু করে বলে,
ছোট আপা, এটা কি করলো রজনী? তুই জানতি এসব কিছু? রজনী গোপনে দীর্ঘশ্বাস ফেলে চোখ বন্ধ করে রিফার মতো করেই বলে, ভাগ্যিস যদি জানতাম, অন্তত আপাকে এরকম একটা পরিস্থিতি থেকে থেকে তো বাঁচাতে পারতাম। বিভোর আর সুজন দাঁড়িয়ে আছে ছাদে, ছাদের দরজা আটকানো। বিভোর একটু পর পর সিগারেটে টান দিচ্ছে। সুজন তাকিয়ে তাকিয়ে তা দেখছে। বিভোর কেন তাকে এখানে এনেছে তা সে জানে, তবুও অপেক্ষায় আছে বিভোরের প্রশ্নের। তার ভাবনার মাঝে বিভোর শুধায়, তুই জানতি সৃজনীর ব্যাপারে এসব? কাকা যে ওই ছেলেকে মেরেছে এটাও জানতি? আর আজ সৃজনীর পালানোর ব্যাপারটা? সুজন কথা ঘুরায় না, পেঁচায় না, সহজ গলায় জবাব দেয়, কিছু জানতাম না। আব্বার ওই ছেলেকে মারার পর আমি সব জানতে পেরেছি। আর ভাই, পৃথিবীর কোনো ছেলে এখনো বুকের পাঠা হয় নাই যে সুজনের সামনে দিয়ে তার বোনকে নিয়ে যাবে। যতক্ষণ না আমি চাইবো ততক্ষণ পর্যন্ত কোনো ছেলের বুকের পাঠা এখন পর্যন্ত হয় নাই। বিভোর অবাক হয় না। সে জানে কাজটা সুজনের, সে নিশ্চয়ই যেতে দিয়েছে বলেই সৃজনী এটা করতে পেরেছে। সিগারেটের শেষ অংশটুকু মাটিতে ফেলে পা দিয়ে পিষে ফেলে, শান্ত গলায় বলে, খুব বড় হয়ে গেছিস। এত বড় একটা কাজ করলি আর আমাকে বলার প্রয়োজন মনে করলি না। ছেলেটার খোঁজ নিয়েছিস? সৃজনীর বিপদের আশঙ্কা নেই তো? সরি ভাই, সবকিছু খুব দ্রুত হয়ে গিয়েছে। আমি ভাবতে পারছিলাম না কি করব। আর ছেলেটা আসলেই ভালো, আমি আসলেই খোঁজ নিয়েছি। আর ওর বন্ধুদের সাথে আমার কন্ট্যাক্ট আছে। আমার বোনের একটা আঁচ লাগলেও ওদের সবাইকে টুকরো টুকরো করে ফেলবো। তবুও তুই কাজটা ঠিক করিসনি। আমাদের শত্রুর অভাব তো নেই। আর ওদের যেতে না দিয়ে যদি আমাকে জানাতি অন্তত নিশ্চিন্তে থাকতে পারতাম। এখন খোঁজ নে ওরা কোথায় আর কেমন আছে। সুজন মাথা নাড়ায়। বিভোর তাকে যেতে বললে সে চলে যায়। বিভোর বড় বড় শ্বাস নেয়। বোনদের ক্ষেত্রে সে একটু বেশি দুর্বল। সৃজনীর কোনো ক্ষতি হলে, ছেলেটা যদি তাদের শত্রুপক্ষের কেউ হয়, তবে সৃজনী আর রাফিদ রাঙামাটি এসেছে। এখানেই তার এক ফ্রেন্ডের আত্মীয়ের বাড়ি আছে, কিন্তু সেখানে যেতে হলে আগে বিয়ে করে তারপরে যেতে হবে। সৃজনী একটা বেঞ্চে বসেছিল, টেনশনে তার গলা শুকিয়ে যাচ্ছে। সে বুঝে উঠতে পারছে না আদৌ তার সিদ্ধান্ত সঠিক কিনা। ওদিকে বাড়ির কি অবস্থা তাই বা কে জানে। তার মধ্যে আবার রাফিদ কোথাও গিয়েছে বেশ অনেকক্ষণ, কিন্তু আসার নাম নেই। আশেপাশের মানুষ বারবার তার দিকে বাঁকা দৃষ্টিতে তাকাচ্ছে। সৃজনী ভয়ে কুঁকড়ে যায়। তখনই রাফিদও চলে আসে, হাতে পানির বোতল এগিয়ে দেয় সৃজনীর দিকে। ক্লান্ত ভঙ্গিতে সৃজনীর পাশে বসতে বসতে বলে, আপনার কি বেশি খারাপ লাগছে সৃজনী? পানি খান, একটু জিরিয়ে নিন, এরপর আমরা কাজী অফিসে যাব। কাজী অফিসের নাম শুনে সৃজনীর হৃৎপিণ্ডের গতি বাড়ে। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে পানির বোতল আগে হাতে নেয়। পানি খেয়ে ঢোক গিলে নিচু স্বরে বলে, কাজী অফিসে বিয়ে করব আমরা? রাফিদের কপালে ভাঁজ ফেলে তাকায়। এ সময় সে ব্যঙ্গ করে বলে, না, অন্যের বিয়ে দেখতে যাব। সৃজনী থতমত খায়, চোখ ছোট ছোট করে তাকায় রাফিদের দিকে। রাফিদ উঠে সৃজনীর হাত ধরে হাঁটা লাগায়। তার পকেটে যে টাকা আছে তা মোটামুটি চলবে, সাথে তার ফ্রেন্ডরা যে যা পেরেছে তাই বিকাশ করে পাঠিয়ে দিয়েছে। তারাই বিয়ের সাক্ষী থেকে শুরু করে থাকার ব্যবস্থাও করে দিয়েছে। এবার শুধু তাদের দুজনের গুছিয়ে নিতে হবে। রাফিদ আর সৃজনী একটা কাজী অফিসের সামনে এসে পৌঁছায়। সেখানে আরো কয়েকজন ছেলে দাঁড়িয়ে আছে। তাদের দেখে ছেলেগুলো এগিয়ে আসে। সৃজনী ভয় পেয়ে রাফিদের হাত চেপে ধরে। রাফিদ মুচকি এসে তার হাত শক্ত করে ধরে, যেন ভরসা দিচ্ছে। অনেক কাঠখড় পুড়িয়ে অবশেষে তাদের বিয়ে সম্পন্ন হয়। এভাবে লুকিয়ে দূরে একা একা বিয়ে করে সৃজনীর মনটা বেশ পড়ে, কিন্তু এছাড়া তার কাছে আর কোনো রাস্তাও ছিল না। হয় রাফিদ নয়তো অন্য কাউকে বিয়ে করতে হতো। সে জানে না একজনকে মনে রেখে কিভাবে আরেকজনকে বিয়ে করতে হয়। আর তাই তো অবুঝ হৃদয়কে সারা দিয়ে এত বড় একটা কাজ করে ফেলেছে। বিয়ে শেষে রাফিদ সৃজনীর হাত শক্ত করে ধরে কাজী অফিস থেকে বের হতে হতে বলে, আমার শেষ নিঃশ্বাসটুকু থাকা অবধি আমি আপনার হাত কখনোই ছাড়বো না সৃজনী। আমি আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করে যাব আপনাকে আজীবন সুখে রাখার, আপনার সব স্বপ্ন, ইচ্ছে, আবদার পূরণ করার। সৃজনী আনমনে হাসে। রাফিদের কথার বিপরীতে কোনো কথা না বললেও সে মনে মনে আওড়ায়, যখন একবার আপনার হাত ধরেছি তখন আমিও আর এই হাত ছাড়বো না রাফিদ সাহেব। কথা দিচ্ছি, আমি সব সময় আপনাকে বোঝার চেষ্টা করব। আপনার সব খারাপ সময় আপনার পাশে থাকব। আমার সুখটুকু আপনার সাথে ভাগ করে নেব, আর আপনার দুঃখটুকু আমার সাথে ভাগ করে নেব। চেষ্টা করব সবসময় আপনাকে ভালো রাখার, ভালোবাসার। শুক্রবার পেরিয়ে গেছে। মেম্বার সহ গ্রামে জানাজানি হয়ে গেছে। চেয়ারম্যান বাড়ির মেয়ে পালিয়েছে। যদিও কেউ মুখের উপর বলতে পারছে না, কিন্তু পিঠ পিছে সবাই ছিছি করে যাচ্ছে। সবই কানে আসে বাড়ির সবার। এর মাঝে গ্রামে আরও 2জন ছেলেমেয়ে মারা গেছে। ড্রাগের ওভারডোজেও মারা গেছে প্রায় 7-8 জন। গ্রামের কোনো উন্নতি নেই। এই হাল দেখে গ্রামের মানুষ দলে দলে ছুটে আসছে।
চেয়ারম্যানের কাছে এর সমাধান চাইছে। শফিক আহমেদ মুখে মুখে ভীষণভাবে বলছেন সাহায্য করবেন। রজনী ঘৃণায় মুখ ফিরিয়ে নেয়। যে মানুষটা এভাবে প্রাণ কেড়ে নিচ্ছে সে আর কি বাঁচাবে এই নিষ্পাপ মানুষগুলোকে। রজনী রাগে গটগট করে নিজেদের ঘরে যায়। বিভোর তখন টেবিলে কিছু ফাইল নিয়ে বসেছে। রজনী ঘরে এসে ঠাস করে দরজা লাগিয়ে দেয়। বড় বড় শ্বাস নিতে থাকে। বিভোর চমকায়। সুধায়, কি হয়েছে রজনীগন্ধা, রেগে আছো কেন? রজনী তাকায় না বিভোরের দিকে। ফোঁসফোঁস করতে করতে বলে, কি হয়েছে জানেন না? আপনার তো সবই জানা। চুপচাপ হাত গুটিয়ে বসে আছেন। কবে কি করবেন? গ্রামের মানুষ মরে গ্রাম খা খা করলে তারপর কিছু করবেন? নিজেও করছে না, আমায়ও করতে দিচ্ছে না। কি চান আপনি? বিভোর বুঝে রজনীর রাগের কারণ। নিজের হাতের ফাইলগুলো বন্ধ করতে করতে বলে, আচ্ছা কি করবে তুমি? রজনী রাগে কিছু বলতে গিয়েও চুপ করে যায়। সত্যি তো, সে কি করবে? পুলিশকে বলবে? সে পুলিশকে যারা কিনা নিজেরাই শফিক আহমেদের গলায় গলা মিলিয়ে চলে। রজনীকে চুপ থাকতে দেখে বিভোর নিঃশব্দে হাসে। ফের বলে, কি করবে রজনীগন্ধা? জানি না, কিন্তু কিছু তো করতাম। বিভোর এগিয়ে যায় তার কাছে। দু হাতে তাকে আগলে নিয়ে বলে, খুব শীঘ্রই এসবের সমাধান হয়ে যাবে, তুমি চাইলেও কিছু করতে পারবে না রজনীগন্ধা। রজনী চুপ করে থাকে। বিভোর রজনীকে ঘুরিয়ে দিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে। খুব সূক্ষ্মভাবে রজনীকে সেই কথা থেকে বের করে এনে বলে, রজনীগন্ধা, আমি না তোমার সেদিনের চুমোটা ভীষণভাবে মিস করছি। আরেকটা কবে পাবো? রজনী ভ্রু কুচকায়। ক্ষণে ক্ষণে তাকে লজ্জা দেওয়ার জন্য এই কথা বলে লোকটা কি মজা পায়। রজনী বিভোরের হাতে জোরে চিমটি কেটে বলে, আমার লজ্জা দেওয়ার জন্য এতটা বেপরোয়া কেন আপনি? জ্বরের ঘোরে চুমু দিয়েছি না? আবার জ্বর আসুক তখন পাবেন। এবার নিজের কাজে যান। বিভোর রজনীকে ছাড়ে না। থুতনি রাখে রজনীর কাঁধে। বলে, এটা অন্যায় রজনীগন্ধা। মোটেও না, জলদি ছাড়ুন আর কাজে যান। বিভোর বিরস মুখে রজনীকে ছাড়তে ছাড়তে বিড়বিড় করে বলে, পিচ্ছি একটা বউ বিয়ে করে এখন রোমান্সও করতে পারি না। সো স্যাড বিফোর। রজনী সেই কথা শুনে ঠোঁট চেপে হাসে। এর মাঝে দরজায় কড়া নাড়ে কেউ। রজনী দরজার দিকে এগুতে এগুতে বলে, তো কে বলেছিল বিয়ে করতে? করেছেন কেন? বিভোরও ওর সাথে সাথে বলে ওঠে, ভালোবাসি যে। রজনী হেসে দরজা খুলে দেয়। দরজার ওপাশ থেকে রিফা আতঙ্কিত কণ্ঠে আরও একটা ছোট্ট প্রাণের বিদায়ের খবর দেয়। রজনীর মুখের হাসিটুকু মিলিয়ে যায়। শুধু নির্বাক ভঙ্গিতে একবার পিছু ফিরে বিভোরের দিকে তাকায়। বিভোরও নির্বাক। রজনী কিছু না বলে বের হয়ে যায়। পিছু পিছু বিভোরও ছুটে যায়। হাত ধরে আটকে দিয়ে চাপা স্বরে শুধায়, কোথায় যাচ্ছ? হাত ছাড়ুন। রজনী ঠান্ডা গলা তবে ক্রোধে পরিপূর্ণ। বিভোর কেঁপে ওঠে, হাত ছেড়ে দেয়। রজনী এগোতে শুরু করে। আজ যা কিছু হয়ে যাক, এই মৃত্যু খেলা বন্ধ করবেই। কেন নির্দোষ বাচ্চাগুলো এভাবে প্রাণ হারাবে অকালে? আজ একটা জবাবে এসে থামতেই হবে। রজনী সরাসরি কারখানায় যায়। পেছনে পেছনে বিভোরও যায়। কারখানার ভেতর কেবল শফিক আহমেদ বসে আছেন। রজনী ভেতরে ঢুকেই আগে আশেপাশে তাকায়। দুর্ভাগ্যবশত টেবিলের এক কোণে শফিক আহমেদের রিভলভার পড়েছিল। হয়তো শফিক আহমেদ কোনো কাজে বের করে রেখেছিলেন। রজনী কোনো দিকে না ভেবে চট করে হাতে তুলে নেয় রিভলভারটি। ঘটনাগুলো এত দ্রুত ঘটে যায় যে আকস্মিক আক্রমণে বিভোর আর শফিক আহমেদ দুজনেই চমকে যায়। বিভোর এগোতে গিয়েও পিছিয়ে যায়, শান্ত হয়ে দাঁড়ায়। শফিক আহমেদ রজনীর এমন কাণ্ডে গম্ভীর কণ্ঠে বলেন, কি করছো রজনী? এটা নিচ্ছ কেন? ওটা খেলনা না, নিচে রাখো। রজনী রাখে না। ঝোঁকের মাথায় তাক করে শফিক আহমেদের দিকে কাটকাট গলায় বলে, আপনি এই মৃত্যু খেলা বন্ধ করবেন কিনা আব্বা? শফিক আহমেদের চোখে মুখে গম্ভীরতা এঁটে বসে। তিনি মনে করেন রজনী হয়তো তাকে ভয় দেখানোর জন্যই এমন করছে। তাই নিজের দাম্ভিকতা ধরে রেখেই বলেন, তোমাকে আমি এসব মাথা ঘামাতে মানা করছি রজনী। তুমি বাড়ির মেয়ের মতোই থাকো। রজনী তাচ্ছিল্য করে হাসে। যেভাবে ছিল সেভাবেই থেকে বলে, আপনার একটুও লজ্জা করে না তাই না আব্বা? এতগুলো প্রাণ কেড়ে নিয়েও আপনার লজ্জা করে না একটু? যে মানুষগুলো আপনাকে বিশ্বাস করে, ভরসা করে, তাদের বিশ্বাস ভাঙতে আপনার লজ্জা করে না আব্বা? আমি আর এসব হতে দিব না। আপনি এসব বন্ধ করবেন কিনা? আর যদি বন্ধ না করি? আমি গুলি চালিয়ে দিব। রজনীর জবাবে শফিক আহমেদের চোয়াল শক্ত হয়। তার নিজের মেয়ে তাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। শফিক আহমেদ নিজেকে সামলে নিলেন। বিভোর রজনীর থেকে একটুখানি দূরে পাশে দাঁড়িয়ে পকেটে হাত গুজে বাবা মেয়ের তর্ক দেখে যাচ্ছে। সে জানেন শফিক আহমেদ কোন ধাঁচের মানুষ। আর সে যে এত সহজে শুধরে ভালো মানুষ হওয়ার নয় তা হয়তো তার থেকে ভালো করে কেউ জানে না। সে জানে শফিক আহমেদ কতটা নীচ, কিন্তু তবুও সে কখনোই চায়নি বাবা মেয়ে এরকম একটা পরিস্থিতিতে দাঁড়াক।
বিভোর দীর্ঘশ্বাস ফেলে, একবার শফিক আহমেদের দিকে তাকিয়ে আরেকবার তাকায় রজনীর দিকে। কণ্ঠস্বর বরাবরের মতোই ঠান্ডা রেখেই বলে, রজনী, উনি তোমার বাবা হয়, রিভলভার রাখো। রজনী ঘাড় বাঁকিয়ে পেছনে তাকায়, করুণ দৃষ্টি তার। কোনো মেয়ে কি চায় তার হাতে তার বাবার মৃত্যু হোক? কিন্তু সে শুধুমাত্রই শফিক আহমেদকে ভয়ের মাঝে ফেলতে চাচ্ছে, যেন তিনি এই পথ থেকে বেরিয়ে আসেন। তাই নিজেকে যথাসাধ্য সামলানোর চেষ্টা করে কণ্ঠ কঠিন রেখে বলে, উনি আমার বাবা তা আমি জানি, কিন্তু আপনি যা করতে বলছেন আমি তা করতে পারবো না। উনি অনেক নির্দোষ মানুষের প্রাণ কেড়ে নিয়েছে, আর কারো প্রাণ নেওয়ার আগেই আমি সবটা শেষ করতে চাই। রজনীর কথার মাঝেই হুট করে এসে শফিক আহমেদ রজনীর হাত থেকে রিভলভার নেওয়ার চেষ্টা করে। যদিও আকস্মিক আক্রমণ ছিল, কিন্তু রজনীর হাত থেকে সহজে রিভলভার নিতে পারে না। দুজনের মাঝে শুরু হয় রিভলভার নেওয়ার লড়াই। রজনী নিজের সমস্ত শক্তি প্রয়োগ করে চেপে ধরে থাকে, বলে, আব্বা ছাড়েন, গুলি চলে যাবে, আব্বা ভালো হবে না, ছাড়েন। বিভোরও ততক্ষণে এগিয়ে এসেছে। তিনজনের মাঝে একটা ছোটখাটো ধস্তাধস্তি শুরু হয়। শফিক আহমেদ পাগলের মতো বকে যাচ্ছেন, তোর এত বড় সাহস যে নিজের বাপকে মারতে চাস? এত বড় কলিজা তোর? আমার খেয়ে আমার পরে এখন আমার পেটে ছুরি চালাবি? এটা তো হবে না। আমাকে মারতে চাওয়া এতটা সহজ না। আজ তোকে এমন শিক্ষা দেব যে আজন্মেও ভুলবি না। বিভোর বুঝে যায় রিভলভার যদি শফিক আহমেদের হাতে যায় তাহলে আজ রজনীর রক্ষা নেই। তিনজনের এই ধস্তাধস্তিতে রিভলভার নিচে পড়ে যায়, আর কেউ কিছু বুঝে ওঠার আগেই শফিক আহমেদ তা তুলে নেন। সরাসরি গান পয়েন্ট করেন রজনীর দিকে। রজনী হাঁপিয়ে উঠেছে, শফিক আহমেদের হাতের দিকে তাকিয়ে আছে। শফিক আহমেদ পৈশাচিক হাসি দিয়ে বলে, তোকে বলছিলাম ঘরের মেয়ের মতোই থাক, কিন্তু তুই আমার কোনো কাজে নখ গালিয়েছিস। এতদিন নিজের মেয়ে বলে ছাড় দিয়েছি, আজ কি করবি? বিভোর দ্রুত গতিতে রজনীকে আড়াল করে দাঁড়িয়ে বলে, বড় আব্বা, একদম না, এমন কিছু করবেন না আপনি। করব, তোর ক্ষমতা থাকলে তুই আটকা। রজনী আর বিভোর ভালো মতোই বুঝে যায় শফিক আহমেদের মাথায় খুন চেপে গেছে। সে আজ কিছুতেই ছাড় দেবে না, তা তারা হাড়ে হাড়ে টের পায়। বিভোর জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে কিছু বলতে যাওয়ার আগে রজনী পেছন থেকে একটা পাথর ছুঁড়ে মারে শফিক আহমেদের দিকে, আর ভাগ্যবশত তা শফিক আহমেদের কপালের একপাশে লেগে যায়। শফিক আহমেদ এই আকস্মিক আক্রমণে হঠাৎ করে রিভলভার ফেলে দিয়ে কপাল চেপে ধরে। ঘটনাগুলো এত দ্রুত ঘটে যায় যে কেউই কিছু বুঝতে পারে না। শফিক আহমেদ দুপা সরে যায়, বিভোর এগোতে নেয়। তার আগেই রজনী পেছন থেকে ছুটে গিয়ে ফের রিভলভার তুলে নেয়, বড় বড় শ্বাস নিতে থাকে। শফিক আহমেদ ব্যথা ভুলে যায়। বিভোর রজনীর মুখের দিকে তাকিয়ে থাকে। শফিক আহমেদ নিজের কঠোর রূপ পাল্টে এই মুহূর্তে ভালো মানুষের রূপ নেয়। মেয়ের কাছে শুরু করে আকুতি মিনতি। রজনী চোখ জ্বালা শুরু করে। অতিরিক্ত শোকে সে ঘন ঘন শ্বাস নিচ্ছে। বাবা মেয়ের এই গোপন যুদ্ধের মাঝেই বিভোর বলে বসে, শুট করো রজনী। তিনটা শব্দের একটি বাক্য দুজনেই থমকায়। রজনীর চোখ দিয়ে পানি পড়তে থাকে। শফিক আহমেদ ঘাবড়ে যান। বিভোর ফের একই কথাই বলে। রজনী ছোট্ট করে বলে, কেন মানুষের প্রাণ নিয়ে খেলা ছাড়লেন না আব্বা? রজনী গান পয়েন্ট করে, তার হাত কাঁপতে থাকে অনবরত। শফিক আহমেদ উপায় না পেয়ে সুযোগ বুঝে পালিয়ে যেতে নিলে বিভোর এসে রজনীর হাতে রাখা রিভলভার দিয়ে শুট করে দেয়। শফিক আহমেদের পিঠে লাগে। আর্তনাদ করে তিনি বসে পড়ে মেঝেতে। ধরে রাখা রিভলভার থেকে হাত সরিয়ে ঢলে পড়তে নেয় রজনী। বিভোর এক হাতে তাকে সামলে অন্য হাতে আরও একবার রিভলভার চালিয়ে দেয়। এবারের গুলিটা শফিক আহমেদের বুক বরাবর লাগে। বাইরে থেকে দারোয়ান চাচা ছুটে আসে। বিভোর একবার তার দিকে তাকিয়ে নিচে পড়ে থাকা শফিক আহমেদের দিকে তাকায়। স্বাভাবিক কণ্ঠে বলে, চেয়ে তো ছিলাম নিজ হাতেই আপনার সমস্ত পাপের শাস্তি দেব, কিন্তু এভাবে তা ভাবিনি। এবার রিভলভারটা দারোয়ান চাচার দিকে ছুড়ে দিয়ে বলে, চাচা, এটা ভালো করে মুছে নিচে রেখে দেবেন। আপনার হাতের ছাপও যেন না থাকে। প্রয়োজনে পানি দিয়ে মুছবেন, তারপর সবাইকে খবর দেবেন। দারোয়ান চাচা ফাঁকা ঢোক গিলে মাথা নাড়ে। বিভোর একবার রজনীর অচেতন মুখের দিকে তাকিয়ে কোলে তুলে নেয়, তারপর কারখানার পেছন দিক থেকে বেরিয়ে যায়। চেয়ারম্যান বাড়িতে কান্নার ধুম পড়েছে। জনে জনে লোকজন আসছে শফিক আহমেদকে দেখতে। কদিন পর পর এই বাড়িতে কিসের মৃত্যু খেলা আরম্ভ হয়েছে কেউ জানে না। তবে যারা জানতো চেয়ারম্যানের আসল রূপ, তারা আফসোসের চেয়ে বেশি আনন্দিতই হয়েছে। সালেহ আহমেদ আকাশ পাতাল কাঁপিয়ে কেঁদে চলেছেন। শিহাব আহমেদ আর শিপন আহমেদ একপাশে দাঁড়িয়ে ভাইয়ের নিথর দেহের দিকে তাকিয়ে আছে। বাড়ির মেয়েরা পাশে বসে কাঁদছে। রজনী আর বিভোরও আছে। রজনী বাবার লাশের পাশে বসেনি, সিঁড়ির উপর বসে এক ধ্যানে তাকিয়ে আছে শফিক আহমেদের শুয়ে থাকা লাশের উপর। পুলিশ এসেছিল, কিন্তু শিহাব আহমেদ সেদিকটা সামলে নিয়ে পোস্টমর্টম করতে দেননি। তবে অবশ্যই তদন্ত করার জন্য জোর দিয়েছেন। সালেহ আহমেদ একটু পরপর বিলাপ করছেন আর কাঁদছেন। শফিক আহমেদ যেমন মানুষই হোক ছিলেন তো তারই স্বামী।
একবার ছেলে হারানোর শোক, আবার এখন স্বামী হারানোর শোকে বারবার তিনি জ্ঞান হারাচ্ছেন। রজনীকে এভাবে বসে থাকতে দেখে রিফা তার কাছে আসে, নিজের কান্না চেপে রজনীকে বুকে চেপে ধরে বলে, এভাবে বসে আছিস কেন রজনী? এভাবে থাকলে তোর দম আটকে যাবে, কথা বল, একটু কান্না কর। রজনী শক্ত করে রিফার পিঠ চেপে ধরে, বড় বড় শ্বাস নিতে নিতে হুট করে হাউমাউ করে কেঁদে ওঠে। কান্নার দমকে বারবার কেঁপে উঠছে। রজনীর কান্না দেখে রিফাও কাঁদতে থাকে। বিভোর ছুটে এসে রজনীকে ছাড়িয়ে নিয়ে সোজা করে। রজনী বিভোরের মুখের দিকে তাকিয়ে বিলাপ করে কান্না শুরু করে। বিভোরের বুকে ঢলে পড়ে কাঁদতে থাকে। বিভোর ব্যস্তভাবে তাকে আগলে নেয়। কোনো রকম সান্ত্বনা না দিয়ে রিফাকে বলে, আমি ওকে ঘরে নিয়ে যাচ্ছি, তুমি বড় আম্মার কাছে যাও। রিফা মাথা নাড়ায়। বিভোর রজনীকে কোলে তুলে নিয়ে ঘরের দিকে যায়। রজনী ওই অবস্থাতেও বিভোরের মুখে মুখ গুজে কাঁদতে থাকে। ঘরে গিয়ে রজনীকে বিছানায় বসিয়ে দিয়ে দরজা আটকে দেয়। রজনীর কান্না তখনও থামেনি। বিভোর চট করে এসে আবারও রজনীকে বুকে আগলে নেয়, মাথায় হাত বুলাতে বুলাতে কান্না থামানোর চেষ্টা করে। রজনী বিভোরের বুকের দিকে শার্ট আঁকড়ে ধরে ভাঙা ভাঙা ভাবে বলে, এটা আমি কি করলাম? আব্বাকে আমরা বলেই আরো ভেঙে পড়ে। বিভোরে বোঝে। একটুও বিচলিত না হয়ে রজনীকে আগলে রাখে পরম যত্নে। রজনী কাঁদে, চোখ মুখ ফুলিয়ে ইচ্ছে মতো কান্না করে। তার কান্না একটু হালকা হতে বিভোর তাকে সোজা করে কপালে ঠোঁট ছোঁয়ায়, গাল দুটো হাতের আজলে নিয়ে বলে, তুমি কিছু করোনি রজনীগন্ধা, যা করার আমি করেছি, আর এটারই যোগ্য উনি। তুমিও জানো, আমিও জানি উনি কি কি করেছেন। রজনী ঠোঁট চেপে কান্না আটকানোর চেষ্টা করে। চোখ দুটো ভীষণ জ্বলছে। রজনী চোখ বন্ধ করে ফুপিয়ে ওঠে, এলোমেলো কণ্ঠে বলে, আপনি কেন এইসব ছাড়লেন না আব্বা? আমরা কি পারতাম না খুব সাধারণ একটা জীবন নিয়ে বাঁচতে? পারতাম তো আব্বা। এত কিসের দরকার ছিল আমাদের? এতগুলো প্রাণের দায় তো আমরা নিতে পারবো না আব্বা। আব্বা রজনী শান্ত হতে পারে না। মানা যায় তার বাবা যথেষ্ট দোষী, কিন্তু মেয়েরা তার বাবার প্রতি বরাবরই ভালোবাসা রাখে বেশি। মানুষ যদি নিজের জীবনে লোভ না রেখে এগোতে পারত, তবে সমাজটা বোধহয় সুন্দর হতো। শফিক আহমেদের মৃত্যুর খবর শুনে বাড়ি ভরে গেছে। আশেপাশের মেম্বার, চেয়ারম্যানরাও এসেছে। যার যার সাথে শফিক আহমেদের সখ্যতা ছিল সবাই এসেছে, দুঃখও প্রকাশ করছে। রজনীকে ঘরে শুইয়ে রেখে এসেছে বিভোর। স্নেহা, আদিব সহ তাদের বাড়ির লোকরাও এসেছে। সাদিবের চোখে চোখ পড়ে যায় বিভোরের। মুহূর্তেই মনে পড়ে যায় সেদিনের মার। সাদিব তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে। বিভোর অবশ্য খুব একটা গায়ে লাগায় না। শফিক আহমেদকে দেখার জন্য রিফার মামা বাড়ির লোকও এসেছেন, সাথে এসেছে আহসানও। এত লোকের ভিড়ে কে কি করছে তা কেউ খোঁজ রাখে না। রিফা আহসানকে দেখে চমকায় না, অনুভূতি শূন্যের মতো তাকিয়ে থাকে। আহসানের মনে হয় তার বুকের বাঁ পাশটায় চিনচিন ব্যথা করছে। যে মেয়েটা সবসময় তার সাথে ঝগড়া করে দিন পার করেছে, সেই মেয়েটা কেমন বিষণ্ণ মুখে তাকিয়ে আছে। খুব সাবধানে রিফার কাছে গিয়ে দাঁড়ায় আহসান। রিফা তা দেখেও কিছু বলে না। আহসান গলা পরিষ্কার করে ছোট করে বলে, কষ্ট হচ্ছে খুব? রিফা সরাসরি তার চোখের দিকে তাকায়। আহসানের চোখে উৎকণ্ঠা, জানার অস্থিরতা। রিফা গোপনে দীর্ঘশ্বাস ফেলে চোখ সরিয়ে নেয়। মুখে কোনো আওয়াজ না করে দুপাশে শুধু মাথা নাড়ায়। আহসান কতক্ষণ চুপ থেকে ফের বলে, আপনি কেঁদেছেন রিফা? প্রথমবার আহসানের মুখে নিজের নাম শুনে চমকায় রিফা। মনে হয় ঠান্ডা এক হাওয়া এইমাত্র তাকে ছুঁয়ে গেছে। রিফা ঘন ঘন শ্বাস ফেলে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয়। আহসান ফের বলে, কাঁদবেন না, সবাই তো সারা জীবন বেঁচে না, সবাই তো সারা জীবন বাঁচে না। ওনার হয়তো এইটুকুই ছিল, এটা মেনে নিয়ে ঠিক আছে। রিফা এবারও মাথা নাড়ায়। আহসান সামান্য কাছে ঘেঁষে বলে, এটা মেনে নেওয়াটাই ঠিক। রিফা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়। আহসান হেসে বলে, আর শুনুন, কাঁদলে আপনাকে সত্যি সত্যিই পেতনির মতো লাগে, একদম চোখ মুখ ফুলো ফুলো, এই টিভির পেতনি। রিফার কপালে ভাঁজ পড়ে। এই অসময়ে এই ছেলে মজা করছে, কোনো কাণ্ডজ্ঞান নেই নাকি? ফোঁস করে একটা শ্বাস ছেড়ে বিড়বিড় করে বলে, মাথায় কি ব্রেন আছে যে কাণ্ডজ্ঞান থাকবে? ওনার তো মাথার খুলি পুরোটাই হাওয়া দিয়ে ভর্তি। বলো তো। সন্ধ্যার পরপর শফিক আহমেদকে দাফন করা হবে, তাই তাকে শেষ গোসল করিয়ে খাটিয়ায় শুইয়ে রাখা হয়েছে। সময়টা সন্ধ্যার আগে আগে। আকাশে মেঘ গুড়ুম গুড়ুম করে ডাকছে, হালকা বাতাসও হচ্ছে। রজনী জানালার দাঁড়িয়ে দূরে তাকিয়ে আছে। বাড়িতে প্রচণ্ড শোরগোল হচ্ছে, কিন্তু তার সেদিকে মন নেই। বিভোর একটা প্লেট হাতে রজনীর কাছে আসে। সারাদিন এই বাড়ির কেউই কিছু খায়নি। পাশের বাড়িতে খিচুড়ি রান্না করা হয়েছে অনেক লোকের, সেখান থেকে একটু একটু করে সবাইকে খাওয়ানো হচ্ছে। বিভোর কবর খোঁড়ার কাজ শেষ করে এসে আগে খাবার নিয়ে রজনীর কাছে এসেছে। প্লেট টেবিলের উপর রাখতে রাখতে বলে, রজনী, সারাদিন কিচ্ছু খাওনি, আমি খাবার এনেছি, খেয়ে নাও। রজনী একবার বিভোরের দিকে তাকিয়ে আরেকবার তাকায় খাবারের দিকে, মুখ ফিরিয়ে নিয়ে বলে, নিয়ে যান, খেতে ইচ্ছে করছে না। বিভোর সে কথা যেন শোনেইনি।
রজনীর হাত টেনে এনে বিছানায় বসিয়ে প্লেট তুলে নেয়। রজনী ফের বলে, আমি খাবো না বিপুল ভাই। তোমার সব জেদ আমি মেনে নিই, কিন্তু এটা কিছুতেই মানবো না। চুপচাপ খেয়ে নাও, শরীর খারাপ করবে নয়তো। বিভোর নিজেই রজনীকে খাইয়ে দেওয়ার জন্য এক লোকমা তুলে নেয়, মুখের সামনে খাবার ধরে বলে। হা করো, অল্প একটু খেলেই হবে। রজনী অনিচ্ছা সত্ত্বেও মুখে নেয়, কিন্তু খাবার যেন গলা দিয়ে নামছে না, গলায় কাটার মতো আটকে যাচ্ছে বারবার। বিভোর পানির গ্লাস এগিয়ে দেয়। রজনী পানি দিয়ে এক প্রকার গিলে খায়, দুবার মুখে নিলেও আর নিতে পারে না। বিভোর হতাশ দৃষ্টিতে তাকিয়ে বলে, আর একবার নাও। রজনী দুদিকে শুধু মাথা নাড়ায়। বিভোর পানি খাইয়ে দিয়ে উঠতে নিলে রজনী বলে, আপনি খেয়েছেন? আসলে আমার বউ শোকে এতটাই পাথর হয়ে গেছে যে তার মনেই নেই তারও একটা জামাই আছে, এবং সে এখনো না খেয়ে আছে। বউটা ভালোবেসে খাইয়ে দিলে এতক্ষণে কখন খেয়ে নিতাম। বউ খাইয়ে দেয়নি বলে খেতেও পারিনি। আরে বিভোর। রজনী কোনো কথা না বলে বিভোরের হাত থেকে প্লেট নিয়ে চুপচাপ খাইয়ে দিতে থাকে। খাওয়া শেষ হলে দুজনেই হাত ধুয়ে নেয়। বিভোর প্লেট সরিয়ে রেখে রজনীর কাছে বসে, এক হাতে আগলে নিয়ে কপালে পড়ে থাকা চুলগুলো কানের পৃষ্ঠে গুজে দেয়, বলে, এত ভেঙে পড়লে চলবে না রজনীগন্ধা। যা হওয়ার তা তো হয়ে গেছে। তুমি ভেঙে পড়লে বাকিদের কে সামলাবে? ভবিষ্যতে তো আরো অনেক কিছু ঘটবে, সেগুলোরও তো মোকাবেলা করতে হবে। তুমি ভয় পাবে না তো রজনীগন্ধা? রজনী বোঝে না, ফ্যাল করে তাকিয়ে থাকে। কোন পরিস্থিতির সাথে মোকাবেলা করতে হবে, কিসে ভয় পাবে সে? জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতে বিভোর অদ্ভুতভাবে হাসে। রজনীর কপালে ঠোঁট ছুঁয়ে বুকে আগলে নেয়, বিড়বিড় করে বলে, তুমি কখনো ভয় পেও না রজনীগন্ধা। আমি তোমার সাথে না থেকেও আজীবন থাকবো। এর মাঝে বাহির থেকে জোরে জোরে চেঁচানোর শব্দ আসে। বিভোর আর রজনী একে অন্যের মুখের দিকে তাকিয়ে ছুটে যায় নিচে। বাড়ির উঠানে সজল আহমেদের লাশ পড়ে আছে, তার পাশে বসেই পাপি আহমেদ হাউমাউ করে কাঁদছে। রজনী আর বিভোর চমকায়, ভীষণভাবে চমকায়। তারা তো সজল আহমেদকে মারেনি, তবে কে করলো এই কাজ? একই দিনে দুই ভাইয়ের মৃত্যুতে পুরো চেয়ারম্যান বাড়িতে হাহাকার পড়ে গেছে। বিভোর আর রজনী কিছুতেই মেলাতে পারে না সজল আহমেদকে কে মেরেছে। চেয়ারম্যান বাড়ি কেবল কান্নার আওয়াজে যেন কেঁপে কেঁপে উঠছে। একই দিনে এভাবে দুই ভাইকে হারিয়ে শিহাব আহমেদ আর শিপন আহমেদ একদম ভেঙে পড়েছেন। একদিকে সালেহ আহমেদ বসে আহাজারি করছেন, তো অন্যদিকে রিফা আর পাপি আহমেদ আহাজারি করছেন। এই দৃশ্য দেখে রজনীর গলা শুকিয়ে যায়, শরীর কেমন যেন কেঁপে কেঁপে ওঠে। বিভোরের কাছে চেপে গিয়ে বিভোরের হাতের এক কোণা চেপে ধরে ভীত গলায় বলে, আপনি এসব কেন করছেন বিপুল ভাই? বিভোর বরাবরের মতো শীতল দৃষ্টি নিক্ষেপ করে জবাব দেয়, ছোট কাকার মৃত্যুর ব্যাপারে আমি কিছু জানি না রজনীগন্ধা। আমি নিজেই বুঝতে পারছি না কে করলো এটা। বিভোর মুখে এসব বললেও তার মনে মনে চলে এক ভয়ঙ্কর আশঙ্কা। সে যেন বুঝতে পারছে কে করতে পারে এসব। তার ফুপুদের মারা লোক, আর এই লোক নিশ্চয়ই একজন, কিন্তু কে? বিভোরের ভাবনার মাঝে সুজন এগিয়ে আসে, বিষণ্ণ কণ্ঠে শুধায়, ভাই এগুলো কি? জানি না। দুজনাই নিশ্চুপ। রজনী একটু একটু করে নিজের মায়ের কাছে যায়। সালেহ আহমদ মেয়েকে পেয়ে বিলাপ করে কাঁদতে থাকেন। রিফার এভাবে কান্না দেখে আহসানের নিজেকে বড্ড অসহায় মনে হয়। এরকম বাজে একটা পরিস্থিতি হতে পারে তা কেউই ভাবতে পারেনি। পাপি আহমেদ আর রিফার মামি আর সুলেখ আহমেদ মিলে শান্ত করার চেষ্টা করছেন, আর রিফাকে রোকসানা আর স্নেহা আগলে নিয়ে বসে আছে। আহসান একবার আসতে চেয়েও কাছে আসে না। একই মৃত বাড়ি, প্রায় পুরো গ্রামের লোকজন জড়ো হয়ে আছে। এর মাঝে সে যদি যায় তবে তার কিছু হোক না হোক রিফার বদনাম ঠিকই হবে, তাই হাতে হাত চেপে কোনো রকমে দাঁড়িয়ে থাকে। শফিক আহমেদের পাশেই আরেকটি কবর খনন করা হয়। দু ভাইয়ের জানাজা একসাথে শেষ হয়ে গ্রামের সবাই চলে গেছে, রাতও বেড়েছে। বাড়িতে কেবল বাড়ির সবাই আর আত্মীয় স্বজন দিয়ে ভর্তি। পাপি আহমেদ আর সালেহ আহমেদ নিজ নিজ ঘরে গুমড়ে গুমড়ে কাঁদছেন। আর রজনী মাকে ঘরে রেখে রিফার কাছে যাওয়ার জন্য পা বাড়ায়। রিফা তার মায়ের ঘরে জালনার সাথে ঠ্যাস দিয়ে বসেছিল। কাঁদতে কাঁদতে চোখ দুটো ফুলে উঠেছে, ক্লান্তিতে মাথা এলিয়ে দিয়েছে। রজনী প্রথমে পাপি আহমেদের কাছে যায়। পাপি আহমেদ তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। রজনী মাথায় হাত বুলিয়ে বলে, আপনার পরিস্থিতি বুঝতে পারি ছোট কাকি, একই দিনে আব্বা আর কাকার মৃত্যু। রজনী দীর্ঘশ্বাস ফেলে ফের বলে, কিন্তু আপনি এভাবে ভেঙে পড়লে আমাদের কি হবে? আমাদের কে সামলাবে? রিফার দিকে দেখুন, ওর কি অবস্থা দেখুন। আপনি যদি এভাবে কাঁদতে থাকেন, ওকে কে সামলাবে তাহলে? পাপি আহমেদ জবাব না দিয়ে কাঁদতে থাকেন। রজনী রিফার কাছে যায়। মাথায় হাত বুলাতে রিফা চোখ বন্ধ রেখেই বলে, আমি ঠিক আছি রজনী, চিন্তা করিস না, আমি আম্মাকে সামলে নিব। বড় আম্মার কান্না থেমেছে। না, সবাই বোঝাচ্ছে। কাঁদতে দে, আজ কাঁদো, কাল থেকে এতটাও কাঁদবে না। আজ মন খুলে কেঁদে নিক।
রজনীর মনে হলো তার দুষ্টু চঞ্চল অবুঝ বোনটা আর ছোট নেই, এক ধাক্কায় যেন বুঝদার হয়ে গেছে। বিভোরের ঘটনার পর সে চুপচাপ হয়ে গেছিল, কিন্তু আজ যেন পুরোপুরি বুঝদার হয়ে গেছে। রজনীর ভাবনার মাঝে স্নেহা এসে বলে, রিফা, অনেক রাত হয়ে গেছে, ঘুমাবি না? রিফা তাকায় স্নেহার দিকে। স্নেহা একবার তার দিকে তাকিয়ে রজনীর দিকে তাকায়। স্নেহার চোখে মুখের অবস্থাও বাজে, মেয়েটাও খুব কেঁদেছে। স্নেহা এগোতে এগোতে বলে, রিফা, আমি আর রুকসানা একসাথে ঘুমিয়ে পড়বো। রজনী, তুইও যা। বিবর ভাই পারে তোকে সামলাতে, তাই নিজের ঘরে ঘুমিয়ে পড়। রিফা বলে, রজনী তুই যা, অনেক রাত হয়ে গেছে, বিবর ভাই অপেক্ষা করছে হয়তো। রজনী জবাব দেয় না। কিছুক্ষণ রিফার মুখের দিকে তাকিয়ে থেকে ফাঁকা ঢোক গিলে মাথা নিচু করে নিচু কণ্ঠে বলে, রিফা, তুই কি বিবর ভাইকে নিয়ে এখনো? রজনীর কথা শেষ হওয়ার আগে রিফা বলে, না, আমার তোর বা তোদের উপর একটুও রাগ নেই। আমার অতীত এইরকম ছিল আর বর্তমানটা এইরকম। আমি জানি তোরা স্বামী স্ত্রী, আর আমি তোদের সম্পর্কটাকে সম্মান করি। আমাকে নিয়ে কোনো ইতস্তত রাখিস না, ঘুমা যা। রজনী কেবল মাথা নাড়ে। মাঝে মাঝে তার নিজেকে অনেক অপরাধী মনে হয়, আবার মাঝে মাঝে কৃতজ্ঞতা বোধ হয়। বড্ড স্বার্থপর হতে ইচ্ছা করে। রজনী দীর্ঘশ্বাস ফেলে সিঁড়ি বেয়ে চলে যায়। রিফা এক পলক সেদিকে তাকিয়ে স্নেহাকে বলে, বড়াপা তুমি যাও, আমি আমার সাথে ঘুমিয়ে পড়ব। আর আদিব ভাইয়াও তো আছে। তোর আদিব ভাইয়া আর সাদিব একসাথে ঘুমাবে আজ, আর কাকিকে আজকে একা ছেড়ে দে। পাশ থেকে রুকসানা বলে, আম্মা থাকবে ফুপুর সাথে, তোর আজকে ফুপির সাথে না থাকাই ভালো। রিফা আর কিছু বলে না, চুপচাপ বসে থাকে। বাবার মুখটা বারবার চোখের সামনে ভেসে ওঠে, সবই স্মৃতি। রজনী ঘরে এসে দেখে বিভোর বিছানায় বসে আছে, হাতে ফোন। তবে মনোযোগ হয়তো অন্যদিকে। রজনী ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে বিভোরের সামনে বসে। ততক্ষণে বিভোরও ঠিকঠাকভাবে বসেছে। রজনীকে দেখে বলে, বড় আম্মার কান্না থেমেছে? রজনী দুদিকে মাথা নাড়ায়। কিছুক্ষণ দুজনের মাঝে পিনপতন নীরবতা কাজ করে। এরপর সেই নীরবতা ভাঙতে ফের বিভোরই শুধায়, ঘুমাবে? ঘুম আসছে না। রাত প্রায় 12টা বাজে, একটু ঘুমিয়ে নাও। রজনী কোনো কথা না বলে বিভোরের পাশে গিয়ে বসে। কাজ ঘেঁষে বসে বিষণ্ণ কণ্ঠে বলে, আপনার বুকে কিছুক্ষণ মাথা দিয়ে থাকি। খুব সহজ আবদার। বিভোর নিঃশব্দে রজনীকে এক হাতে আগলে নেয়। রজনী নিজের নাক মুখ ডুবিয়ে দেয় বিভোরের বক্ষে। বিভোর রজনীর চুলের ভাঁজে হাত বুলিয়ে দিতে থাকে। রজনী শক্ত করে বিভোরের শার্টের অংশ চেপে ধরে থাকে। সারাদিন কান্নার ফলে চোখ ব্যথা করে, তবু আপন মনে চোখ থেকে পানি পড়ে টপটপ করে। ভিজিয়ে দেয় বিভোরের বক্ষপিঞ্জর। বিভোরও দু হাতে শক্ত করে ধরে থাকে। মাথায় ঠোঁট ছুঁয়ে বলে, কষ্ট পেও না রজনীগন্ধা, তুমি কষ্ট পেলে সেই কষ্ট দ্বিগুণ হয়ে যেন আমার দিকে আসে। কেঁদো না প্লিজ। রজনী না চাইতেও ফুপিয়ে ওঠে। বিভোর চেষ্টা করে রজনীকে সোজা করার, কিন্তু পারে না। অবশেষে হাল ছেড়ে দিয়ে করুণ দৃষ্টিতে তাকিয়ে থাকে। বাহির থেকে তখন রজনীগন্ধা ফুলে তীব্র সুবাস ভেসে আসছে। দুজনাই নীরব থাকে। বিভোর চোখ বন্ধ করে রজনীগন্ধার সুবাস নেয়। আনমনে বলে, এই তীব্র সুবাসের মতো বারবার আমার হৃদয়ে আছড়ে পড়ো রজনীগন্ধা। রজনী হয়তো শুনতে পায় কিংবা পায় না, তার কোনো প্রতিক্রিয়া নেই। তবে কিছুক্ষণ পর শান্ত হয়ে এলোমেলো কণ্ঠে বলে, আমার প্রিয় আপন মানুষগুলো কিভাবে যেন শুধু দূরে সরে যায়। আপনি কখনো আমায় ফেলে দূরে যাবেন না তো বিবর ভাই? আমি না সহ্য করতে পারবো না। বিভোরের হাতের বাঁধন আরো শক্ত হয়। ফাঁকা ঢোক গিলে কথা বলতে গিয়ে অনুভব করে তার কণ্ঠস্বর কাঁপছে। শ্বাস চেপে একদমে কোনো রকমে বলে দেয়, কখনো যেতে চাই না রজনীগন্ধা। আমি বড্ড করে তোমার কাছে থেকে যেতে চাই, যেভাবে আকাশ আর মাটি সব সময় থাকে সেভাবেই। তবে ফুলও যে একসময় গাছ থেকে ঝরে যায়, আকাশ মাটিও তো একদিন না একদিন ধ্বংসের অপেক্ষায়। ভাগ্যে কি আছে জানা নেই আমি আদৌ থাকতে পারবো কিনা। তবে আমি বড্ড করে স্বার্থপর হতে চাই। আমাকে আঁকড়ে ধরে রাখো রজনীগন্ধা, ছেড়ো না। রজনী কথাগুলোর মানে পুরোপুরি বুঝে ওঠে না, তবে বিভোরের কণ্ঠের কম্পন টের পায়। অবাক হয়ে মাথা উঁচু করে তাকায় বিভোরের মুখ পানে। মুখে স্পষ্ট কষ্টের ছাপ চোখে পড়ে। রজনীর ভেতরটা ধক করে ওঠে। চট করে মাথা গুজে দেয় বিভোরের বুকে। বিড়বিড় করে বলতে থাকে, আপনাকে কখনো যেতে দিব না বিবর, কখনো না। দুজনে নিঃশব্দে একে অপরকে অনুভব করে। কেউই চায় না কাউকে ছেড়ে যেতে, কিন্তু ভাগ্যে আসলে কি আছে তা কেউ জানে না। কেবল একটি হৃদয় জানে তার এই মানুষটাকে হারাতে দেওয়া যাবে না, আর অপর হৃদয় জানে হারিয়ে যাওয়ার সম্ভাবনার আশঙ্কা। দুটি হৃদয়ে চিনচিনে ব্যথার উদ্ভব। ভবিষ্যৎ ভেবেই দুজনেই আতঙ্কিত।
শফিক আহমেদ আর সজল আহমেদ মারা গেছেন আজ প্রায় 13 দিন। সবার জীবনে নিত্যছন্দ চলছে, সবাই নিজেকে সামলে নিয়েছে, তবু কিছু হাহাকার প্রতি মুহূর্তে হৃদয়ে নাড়া দিয়ে যাচ্ছে। রিফা এখন নিজের সাথে সাথে নিজের মাকেও সামলাচ্ছে। কলেজে ভর্তি হওয়া দেরি আছে, কিন্তু এখন থেকে সৃজনীর বই নিয়ে পড়া শুরু করেছে। হুট করে যেন মেয়েটা বড় হয়ে গেছে। রজনী আর বিভোরের সম্পর্কের উন্নতি হয়েছে, দুজনে বেশ ভালো আছে। বিভোর কারখানায় যাবে, আপাতত কারখানায় তাকে আর সুজনকে দায়িত্বে রাখা হয়েছে। রজনী দ্রুত নিজের কাজ শেষ করে শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে দৌড় লাগায়। বিভোর ততক্ষণে তৈরি হয়ে গেছে। শার্টের শেষ বোতামটা লাগাতে রজনী হুড়মুড় করে ঘরে ঢুকে পাকা গিন্নির মতো শুধায়, দুপুরে বাড়ি খেতে আসবেন তো? না খেয়ে থাকলে তো শরীর খারাপ করবে। আপনি না আসলে বলেন, আমি খাবার দিয়ে দিই। বিভোর ঠোঁট কামড়ে হাসে। রজনীর কোমর চেপে টেনে নিজের কাছে এনে বলে, না খেলে শরীর খারাপ লাগে না, বউকে না দেখলে শরীর খারাপ লাগে। তাহলে বউটাকে প্যাকেট করে দাও, নিয়ে যাই। রজনী কপালে ভাঁজ ফেলে তাকায়, বলে, এত মিষ্টি মিষ্টি কথা বড়রা চুরি করলে তারপর নাকি বলে? তা আপনার ব্যাপার স্যাপার কি? বিভোর চোখ ছোট ছোট করে তাকায়, তবে রজনীকে না ছেড়েই বলে, যদি বউ প্রেমময় কথাকে ছুরি বলে তাহলে জীবনে দুঃখের শেষ থাকবে না। হয়েছে, আপনার দেরি হচ্ছে না? কারখানায় কখন যাবেন? বিভোর এবার পাংশুটে মুখ করে ছেড়ে দেয়। শার্টের হাতা কনুই পর্যন্ত গোছাতে গোছাতে বলে, যাচ্ছি। রজনী বিভোরের গোমরা কণ্ঠের যাচ্ছি শুনে ঠোঁট চেপে হাসে। নিজেই বিভোরের কাছে এগিয়ে পা উঁচু করে বিভোরের কপালে ঠোঁট ছোঁয়ায়, তারপর চুলগুলো এলোমেলো করে শক্ত করে জড়িয়ে ধরে। বিভোর হাসে। রজনী ছেড়ে দিয়ে বলে, তাড়াতাড়ি আসবেন আর সাবধানে যাবেন। বিভোর মাথা নাড়ায়, তবে দরজার দিকে না এগিয়ে টেবিলের কাছে যায়। পাতায় মোড়ানো এক মুঠো রজনীগন্ধা রজনীর হাতে দেয়। রজনীর ঠোঁটে হাসি ফুটে ওঠে। হাতের রজনীগন্ধাগুলো আগলে নিয়ে বলে, রজনীগন্ধা। বিভোর রজনীর কপালে ঠোঁট ছুঁয়ে বলে, আমার রজনীগন্ধার হাতে রজনীগন্ধা। রজনী ফের হাসে। বিভোর ঘর থেকে বের হতে হতে বলে, আমি দুপুরে আসবো না রজনী, একটু শহরে যাব, বাইরে খেয়ে নেব, তুমি চিন্তা করো না, নিজের খেয়াল রেখো, তাড়াতাড়ি ফিরবো। রজনী পিছু পিছু এসে এগিয়ে দেয়। বিভোর চোখের আড়াল হতে রজনীর বুকের বাপাসটা কেমন চিনচিন করে ওঠে। মুহূর্তেই অস্থির লাগে, হৃৎপিণ্ডের গতি দ্রুত হয়। রজনী বুঝে পায় না এমন কেন হলো। রজনী ফের সামনে তাকাতেই তার মনে হয় তাদের মাঝে দূরত্ব যেন 100 মাইলের। বিভোর যেন আজন্ম তার চোখের আড়ালে। বিভোর যাওয়ার প্রায় ঘন্টা দুয়েক বাদেই বাড়িতে হাজির হয় রিফার মামাসহ আহসান এবং তার বাবা। সবাই তাদের আপ্যায়ন করতে ব্যস্ত হয়ে পড়ে। পাপি আহমেদ আসলে রিফার মামা তাকে আসার কারণ বলেন। আজ আহসান আর তার বাবা এসেছে রিফার বিয়ের ব্যাপারে কথা বলতে। কথাটা না চাইতেও রিফা শুনে ফেলে। আহসানের বাবা সরাসরি শিপন আহমেদ আর শিহাব আহমেদকে প্রস্তাব দিলে তারা প্রথমেই নাকচ করে না। শিহাব আহমেদ বেশ ভদ্রভাবে বলেন, ভাই সাহেব, আমার ভাই মারা গেছে আজ কেবল 13 দিন, এখনই তার মেয়েকে বিয়ে কিভাবে দিয়ে বলেন? তাছাড়া আমাদের বাড়িতেও আরেকটা মেয়ে আছে যে রিফার বড় মেয়েকে রেখে ছোট মেয়েকে বিয়ে দেওয়ার দৃষ্টিকটুক দেখা যায় না। বুঝতে পারছি ভাই সাহেব, আসলে আমার ছেলেটা আপনাদের বাতিজিকে পছন্দ করেছে। আপনাদের এখনই রাজি হতে হবে বিষয়টা এমন না। আপনারা সময় নিন, আমার ছেলের ব্যাপারে জানুন, তারপরে না হয় মেয়ে দিবেন। তবে ভাই, আমিও আমার ঘরের একটা মেয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের কাছে এসেছি, বাকিটা না হয় আপনারা বুঝুন। সবাই মেনে নেয়। শিহাব আহমেদ আর শিপন আহমেদ তাদের অনুরোধ করে দুপুরে খেয়ে যাওয়ার জন্য। যেহেতু রিফার মামাও এসেছিল তাই তারা থেকে যায়। রজনী রিফাকে জ্বালিয়ে মা কাকিকে সাহায্য করে ঘরে ঢুকেছে। বিছানার উপর বসতেই কোথা থেকে হুড়মুড় করে ঘরে ঢুকে পড়ে সুজন। রজনী ভয় পেয়ে কিছু বলতে চায়, তার আগেই সুজন বলে ওঠে, ভাই কই রজনী, কই গেছে তুই জানিস? উনি তো শহরে গেছে। কেন ভাইয়া, কি হয়েছে? সুজন কপালের ঘামটুকু মুছে হাঁপাতে থাকে, কান্না মাখা স্বরে এলোমেলো ভাবে আওড়ায়, পুলিশ ভাইকে খুঁজছে রজনী, ভাইয়ের নামে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে। সুজন আর রজনী বেরিয়েছে বিভোরকে খুঁজতে। রজনীর হৃদয়ে রীতিমতো ঝড় উঠেছে। তার মস্তিষ্ক পুরোপুরি ফাঁকা। তারা জানে না বিভোরকে কোথায় খুঁজবে, কোথায় গেলে বিভোরকে তারা পাবে। সুজন বাইক চালাচ্ছিল, রজনী অস্থির দৃষ্টিতে রাস্তার দিকে তাকিয়েছিল। তখনই সুজন বাইক থামিয়ে দেয়। রাস্তার একদম ধার ঘেঁষে বাইক দাঁড় করাতেই রজনী শুধায়, এখানে দাঁড়ালেন কেন ভাইয়া? ওনার কাছে যাবেন না? উনি কোথায়? সুজন ঘাড় ফিরে একবার রজনীর দিকে তাকায়, দীর্ঘশ্বাস ফেলে মনে মনে প্রার্থনা করে বিভোরের জন্য।
সুজনের জবাব না পেয়ে রজনী ফের একই প্রশ্ন করে। সুজন ছোট্ট করে বলে, এভাবে গিয়ে লাভ নেই, আগে দেখি কেউ খোঁজ দিতে পারেন কিনা। রজনী চুপ করে যায়। সুজন ভাবে রজনীর কথা। বাড়িতে কেউ জানে না বিভোরের ব্যাপারে। আর রজনীকেও রেখে আসার সময় সে এক প্রকার জোর করেই এসেছে। এক সময় ছিল যখন রজনী বিভোরকে পছন্দ করত না। বিভোরের ব্যাপারে তার ছিল অন্যরকম ভাবনা, অথচ সেই রজনী আজ বিভোরের জন্য এতটা উতলা ব্যস্ত হচ্ছে। সুজন বিড়বিড় করে বলে, আল্লাহ ওদের আলাদা করে দিবেন না, আমার বোনটাকে আর হারানোর শোক দিবেন না। এরপর ফোন বের করে কল দেয়। নিজেদের লোকদের কেউই তেমন খোঁজ দিতে পারে না, বাকিরা কল রিসিভ করে না। সুজন হতাশ হয়ে ফোন রাখতে গিয়েও মনে করে যেন স্নেহাকে কল দেয়। কয়েক সেকেন্ড বাদে স্নেহা ফোন তুলে ওপাশ থেকে হ্যালো বলতেই সুজন নিজেকে যথাসম্ভব ঠান্ডা রাখার চেষ্টা করে বলে, বিভোর ভাই তোদের ওখানে? বাহ, বিভোর ভাইয়ের সাথে কি তোদের কথা হয়েছে? হ্যাঁ, ভাইয়া তো এখানে আসছিল, একটু আগেই বেরিয়ে গেল। কেন ভাইয়া, কিছু হইছে? কথাটা শোনা মাত্রই সুজনের উত্তেজনা বেড়ে যায়। বড় বড় শ্বাস নিয়ে বলে, ভাই কই গিয়েছে? কিছু বলে গেছে তোকে? না তো, তবে আমি থাকার কথা বলছিলাম, বলল কাজ আছে, অন্যদিন থাকবে। সুজন আর কিছু না বলে কল কেটে দেয়। শহরে কাজ আছে মানে হয়তো সে জানে বিভোর কোথায় থাকতে পারে। সুজন তাড়াহুড়ো করে ফোন পকেটে রাখতেই রজনী বলে, ওনার খোঁজ পেয়েছেন ভাইয়া? কোথায় উনি? অনাথ আশ্রমে। বলেই বাইক স্টার্ট দেয়। রজনী বুঝে ওঠে না বিভোর সেখানে কি করছে, তবে প্রশ্ন করার মতো কোনো অবস্থাও নেই। তাই সে চুপচাপ শুধু রাস্তার দিকে তাকিয়ে থাকে, মনে মনে দোয়া করতে থাকে যেন বিভোরের কিছু না হয়। প্রায় ঘন্টাখানেক সময় লাগে অনাথ আশ্রমে পৌঁছাতে। আশ্রমের সামনে বাইক রেখে রজনীর হাত ধরে ভেতরে ছুট লাগায় সুজন। ভেতর থেকে চেঁচামেচির আওয়াজ আসছে। দুজন ভেতরে গিয়ে দেখে সব ঠিকঠাক, শুধু তার দলবলের ছেলেগুলোর কেউই নেই এখানে। সুজনের ঘাম ঝরতে শুরু করে। সে বুঝে যায় নিশ্চয়ই পুলিশ এতক্ষণে বিভোর অবধি পৌঁছে গেছে। সুজনকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, এখানে দাঁড়ালেন কেন ভাইয়া? আপনি তো বললেন আপনার ভাই এখানে, তাহলে কোথায় সে? খুঁজছেন না কেন? সুজন জবাব দেওয়ার আগেই একজন ছেলে দৌড়ে আসে। সুজনের হাত ধরে হাঁপাতে হাঁপাতে বলে। সুজন আর রজনীর কান অবধি পৌঁছাতে একে অপরের দিকে তাকায়। আতঙ্কে দুজনে ছুট লাগায় মাঠের দিকে। রজনীর অস্থিরতা বাড়ার সাথে সাথে বুকের বাঁ পাশটায় চিনচিনে ব্যথাটাও যেন বেড়ে যাচ্ছে। মনে হচ্ছে যে কোনো সময় পড়ে যেতে পারে। পা দুটো টেনে টেনে কোনো রকমে মাঠের কাছে আসতেই চোখে পড়ে বিভোরকে। বিভোর একপাশে দাঁড়িয়ে আছে আর তার সামনে পুরো পুলিশের ফোর্স রিভলভার তাক করে দাঁড়িয়ে আছে। রজনী বিভোর ভাই বলে ছুট লাগায়। সুজন হাত ধরে আটকানোর চেষ্টা করেও লাভ হয় না। রজনী দৌড়ে আসতে শুনতে পায় পুলিশ বলছে, বিভোর, ভালোই ভালো সারেন্ডার করো। পালানোর চেষ্টা করলে তা তোমার জন্য একদমই ভালো হবে না। বিভোরের মুখে একটু চিন্তার ছাপ নেই। সে খুব স্বাভাবিক, কেউ তাকে দেখলে বলবে না সে এত বড় বিপদে ফেসে আছে। পুলিশ যতটা তেজ নিয়ে কথাগুলো বলেছে সে ততটাই শান্তভাবে বলে, আমি কোনো অন্যায় করিনি, তাই সারেন্ডার করার প্রশ্নই আসে না। যা আপনাদের চোখে আইন হাতে তুলে নেওয়া, তা আমার জন্য সঠিক। আইন নিজের হাতে নেওয়া কোথাকার সঠিক কাজ? তারা কোনো অন্যায় করলে সেই শাস্তি আইন দিত। বিভোর কথাটা শুনে হাসে। শার্টের হাতা ঝাড়তে ঝাড়তে বলে, ও আচ্ছা, সত্যি? আচ্ছা, সবার কথা বাদ দিন, শুধু বলেন নাজিমকে কেন কিছু করতে পারেননি? সেই নাজিম যে কিনা 19টা ধর্ষণ আর 13টা খুনের আসামি ছিল, তার একটা চুলও বাঁকা করতে পারেননি কেন? আপনার কোনো আইন? ঠিকই তো আপনাদের পকেটে টাকার বান্ডিল ঢুকিয়ে আরামে ঘুরে বেরিয়ে অন্যের জীবন নষ্ট করে গেছে। যে আইন টাকার বিনিময়ে বিক্রি হয়ে যায়, সেই আইনকে ভরসা করব? কি করতো আপনার ওই আইন? কাকে ন্যায় বিচার দিত? তাই আমি নিজের কাজে একটু লজ্জিত না, একটুও না, বরং আমি যা করেছি তা ঠিক। বিভোরের এভাবে ভৎসনা করায় কয়েকটা পুলিশ লোক ক্ষেপে এগোতে নিলে অফিসার মানা করে দেয়। এর মাঝে রজনীও চলে এসেছে। বিভোরকে দেখেই তার চোখ দুটো জ্বালা শুরু করে। ফাঁকা ঢোক গিলে ডাকে, বিভোর ভাই। বিভোর তাকায়। রজনীকে দেখে আটকে ওঠে। রজনী বিভোরের কাছে যেতে নিলে অফিসার আটকে দেয়। চেঁচিয়ে বলে, এগোবেন না ম্যাম, উনি যখন তখন যা তা করতে পারে। ওনার কাছে গেলে আপনার বিপদ হবে, যাবেন না। রজনী তাদের কথা শুনেও শুনে না। দুপা এগুলে একজন পুলিশ এসে সরাসরি রজনীর হাত চেপে ধরে আটকে দেয়। অনুরোধ করে বলে, প্লিজ ম্যাম, এগোবেন না। আমাদের সাথে লেডি কনস্টেবল নেই, দয়া করে আমাদের সাহায্য করুন প্লিজ। রজনী কিছু বলবে তার আগে বিভোর হুঙ্কার ছেড়ে বলে, এই পুলিশ, ওরা হাত ছাড়, ওরে ছুঁইলে একদম কেটে রেখে দেব। বিভোরের কণ্ঠটা এতটাই ভয়ানকভাবে কানে এসে ঠেকে যে লোকটা আপনা আপনি হাত ছেড়ে দেয়। বিভোর বড় বড় শ্বাস নিয়ে নিজেকে সামলানোর চেষ্টা করে বলে, রজনী, তুমি এখানে কেন এসেছো? এক্ষুনি বাড়ি যাও। সুজন,
ওরে এনেছিস কেন? সুজন অসহায় চোখে বলে, অজির করে আসছে ভাই। বিভোর মাথা চেপে ধরে। এর ফাঁকে পুলিশ অফিসার চালাকি করে এগোতে নিলেই বিভোর রিভলভার বের করে তাদের দিকে ধরে বলে, এগোবো না। আচ্ছা, এগোবেন না। আপনাদের কাছে শুট অর্ডার না থাকলেও আমার কিন্তু কোনো শুট অর্ডার লাগে না। পুলিশ অফিসারের ইচ্ছে করে ব্যাটাকে এখন এখানেই উড়িয়ে দিতে, কিন্তু সেও আইনের কাছে বাধা, তাই দাঁতে দাঁত চেপে পিছিয়ে যায়। বিভোর সুজনকে বলে, ওকে নিয়ে যা। যাব না আমি। ওনারা আপনাকে কেন নিয়ে যাবে? কি করেছেন আপনি? উত্তরটা একজন পুলিশ দেয়। খুন করেছে উনি। এটি গার্লস কলেজের 4 জন পিয়ন সহ আপনার বাবা, কাকা এবং ভাইকে উনিই মেরেছে, আর তার সাক্ষ্য প্রমাণ আমাদের কাছে আছে। আপনার জন্য এটাই ভালো হয় যে আপনি বাড়ি যান। কিন্তু ভাই আর আব্বাকে তো। বিভোর আটকে দেয়, চেঁচিয়ে সুজনকে বলে, রজনীকে নিয়ে যা। সুজন রজনীর হাত ধরতে রজনী বিভোরের দিকে তাকায়। বিভোর দুদিকে মাথা নাড়ায়। রজনী নিজেকে অসহায় মনে হয়। এর মাঝে বিকট শব্দে গুলির আওয়াজ হয়। বিভোর লুটিয়ে পড়ে মাটিতে। রক্তে মুহূর্তে মাঠের অংশ লাল হয়ে যায়। বিভোর পা চেপে ধরে কাতরাতে থাকে। ততক্ষণে তার হাতের রিভলভারটাও পড়ে গেছে দূরে। পুলিশ এসে বিভোরের রিভলভার নিয়ে তার হাতে হ্যান্ডকাপ পরিয়ে দেয়। রজনী আর সুজনও ছুটে আসে। বিভোরকে আহত অবস্থায় দেখে রজনী শব্দ করে কেঁদে দেয়। গুলিটা বিভোরের পায়ে লেগেছে। পাশ থেকে পুলিশ অফিসার অনেক কিছু বললেও তা বিভোর, রজনী, সুজন কারোর কানেই যাচ্ছে না। রজনী বিভোরের রক্তে মাখা পা চেপে ধরে এক হাত রাখে বিভোরের গালে। এলোমেলো কণ্ঠে শুধায়, আপনার কিচ্ছু হবে না বিভোর ভাই। আপনাকে এক্ষুনি হসপিটালে নিব। সুজন ভাই, ওনাকে নিয়ে চলেন না, খুব কষ্ট পাচ্ছে উনি। বিভোর ঝাপসা চোখে রজনীর দিকে তাকায়। এই অবস্থাতেও রজনীর উৎকণ্ঠা দেখে তার ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। কাপা কাপা হাতে রজনীকে ছুতে গেলে ফের একজন রজনীকে সরিয়ে দেওয়ার চেষ্টা করতে করতে বলে, ম্যাম, ওনাকে ছাড়ুন, আমরা ওনাকে নিয়ে যাব। কথাটা শুনে রজনী হাত এক ঝটকায় ছাড়িয়ে নিয়ে দিক বেদিক ভুলে বিভোরের বুকে ঝাঁপিয়ে পড়ে। শক্ত করে বিভোরকে জড়িয়ে ধরে ভুলভাল বকতে শুরু করে। পাশ থেকে পুলিশটি সুজনকে বলে রজনীকে সরাতে। বিভোর এক হাতে রজনীকে জড়িয়ে ধরে ভাঙা কণ্ঠে বলে, বাড়ি যাও রজনী। রজনী শোনে না, মানে না। আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে, আপনাকে আমি কোথাও যেতে দিব না বিভোর ভাই, কোথাও না। আমি কখনো কোথাও যাব না রজনীগন্ধা। বিভোর আজীবন তোমার প্রেমে থাকবে। রজনী শুনল কি না কে জানে। তার আগে সুজন আর দুজন পুলিশ মিলে রজনী আর বিভোরকে টেনে আলাদা করে দেয়। রজনী চিৎকার করে কাঁদতে থাকে। বারবার ওনাকে নিয়ে যাবেন না বলতে থাকে। গলা ফাটিয়ে কেবল বিভোরের নাম ধরে চেঁচায়। কিন্তু নিষ্ঠুর পুলিশদের বোধহয় মন গলে না। তারা টেনে নিয়ে যেতে থাকে বিভোরকে। অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় বিভোরের মাথা ঝিম ধরে থাকে। পুরোপুরি জ্ঞান হারানোর আগে সে নিভু নিভু চোখে রজনী চিৎকার দেখে, আর্তনাদ দেখে বিড়বিড় করে আওড়ায়, যখন ভালোবাসা চেয়েছিলাম তখন বিরহ দিয়েছিলে। সময়ের স্রোতে আজ তুমি ভালোবাসা চাইছো, আমি তোমায় বিরহ দিচ্ছি। প্রিয় রজনীগন্ধা, আমি চাইনি তোমায় বিরহ দিতে। আমি আজন্ম কেবল তোমাকে ভালোবাসা দিতে চেয়েছি, কেবল ভালোবাসা। বিভোরকে নিয়ে পুলিশ কোথায় গেছে রজনী জানে না। সুজন তাকে কোনো রকমে বাড়িতে এনেছে। বাড়িতে এনে সে তার বাবা শিপন আহমেদ আর শিহাব আহমেদকেও সবটা জানিয়েছে। শিহাব আহমেদ ছেলের এই অবস্থার কথা শুনে পুরোপুরি ভেঙে পড়েছে। অতিরিক্ত চিন্তায় আর কান্নার ফলে রজনী জ্ঞান হারিয়েছিল। জ্ঞান ফিরতে সে বারবার বিভোরের নাম ধরে চিৎকার করছিল, তার কাছে যেতে চাইছিল। তার এই অবস্থা দেখে বাড়ির মহিলারা অবাক। শম্পা আহমেদ ছুটে এসে ব্যস্ত কণ্ঠে শুধায়, কি হইছে রজনী? আমার বিভোর কই? বিভোরের কি হইছে? তুমি এমন করতেছো কেন? রজনী ঝোঁকের বসে বলে ফেলে, মেজো আম্মা, আপনার ছেলের পা থেকে রক্ত বের হচ্ছিল, অনেক রক্ত। মেজো আম্মা, ওনার অনেক কষ্ট হচ্ছে, আমায় নিয়ে চলেন ওনার কাছে। রজনীর মুখ থেকে এসব শুনে শম্পা আহমেদের যেন মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। তিনি ছুটে সুজনের কাছে গিয়ে বলেন, রজনী, কি বলে এগুলা? সুজন, আমার ছেলে কই? ওর কি হইছে? সত্যি কথা বলো সুজন। সুজন উপায়ন্তর না দেখে সত্যিটা বলে দেয়। কথাটা শোনার সাথে সাথেই শম্পা আহমেদ জ্ঞান হারান। বাড়ির বাকি সবারও করুণ অবস্থা। রিফা এসে রজনীকে আগলে নিয়ে বসে। রজনী বারবার বিভোর ভাইয়ের কাছে যাব বলে পাগলামি করতে থাকে। সালে আহমেদ মেয়েকে শান্ত করার চেষ্টা করে। রিন্তি কান্না করতে থাকে। বাড়ির ছেলের এই অবস্থায় সবাই ভেঙে পড়েছে। পাপি আহমেদ শম্পা আহমেদের জ্ঞান ফেরানোর চেষ্টা করতে করতে বলতে থাকে, আমাদের বাড়িতে কিসের নজর পড়ছে আল্লাহ জানেন। একটার পর একটা ক্ষতি হয়েই যাচ্ছে। বাড়ির ছেলেটা ভালোই বাড়ি ফিরলেই হয়। শম্পা আহমেদের জ্ঞান ফিরে তিনি হাউমাউ করে কাঁদতে শুরু করে। রজনী চোখ বন্ধ করেছিল। শান্ত এবার শম্পা আহমেদের দিকে তাকায়। সালে আহমেদ আর রিফাকে সরিয়ে দিয়ে শম্পা আহমেদের কাছে এগিয়ে যায়। শম্পা আহমেদ বুক চাপড়ে আহাজারি করছে।
রজনী আলগোছে শম্পা আহমেদের পাশে বসে। শম্পা আহমেদ তার হাত দুটো ধরে কাঁদতে শুরু করে। রজনী তার বুকে মাথা রাখতেই তিনি যেন আরো ভেঙে পড়ে। রজনী এক নিঃশ্বাসে বলে, কাঁদবেন না মেজো আম্মা, আপনার ছেলে ঠিক চলে আসবে, ওনার কিচ্ছু হবে না, হতেই পারে না। মায়ের মন কি মানে? তিনি কেঁদে বুক ভাসান। রজনী চোখের কোণ বেয়ে টুপটাপ জলের ফোঁটা গড়ায়। রজনী ফিসফিস করে বলে, আপনার রজনীগন্ধা আপনার জন্য কাঁদছে বিবর ভাই, আপনি আসবেন না? কখন আসবেন? আমার এই ব্যথা সহ্য হচ্ছে না আর, চলে আসুন না। একবার এসে রজনীগন্ধাকে বলে শক্ত করে জাপটে ধরুন না। 3 দিন পর বিভোরকে আদালতে নেওয়া হয়। যেহেতু সে আহত ছিল তাই 3 দিন পর তাকে হাজির করার নির্দেশ দেওয়া হয়। আর প্রথমবারের বিপক্ষের উকিল বিভারের বিরুদ্ধে খুনের সব প্রমাণ দেন। কলেজের সেই 4 জন পিয়নকে হত্যার একটা ভিডিও ফুটেজ পাওয়া যায়। এছাড়াও আরও কয়েকজনকে হত্যার ভিডিও ফুটেজ পাওয়া যায়। কিন্তু শফিক আহমেদ, সজল আহমেদ আর রাকিবকে হত্যার কোনো প্রমাণ না পাওয়ায় পুলিশকে তদন্ত করতে বলা হয়। এতগুলো খুনের কারণে বিভোরকে ফাঁসির রায় শোনানো হয়। পুরো আদালতে বিভোর নিশ্চুপ ছিল। তার মুখাবব খুবই স্বাভাবিক, যেন সে জানতো এমন কিছুই হবে। সুজন ব্যর্থ দৃষ্টিতে তাকিয়ে থাকে ভাইয়ের দিকে। অনেক কিছু করে সে একটা উকিল আনতে পারলেও কেস হেরে গেছে। বিভোরের ফাঁসির রায় শুনে অনবরত তার চোখ থেকে টপ টপ করে পানি পড়ে। বিভোর এক পলক বাবা, কাকা, সুজনের মুখের দিকে তাকিয়ে পুলিশের সাথে চলে যেতে নেয়। তখনই সুজন ছুটে যায়। বিভোরের সাথে কথা বলতে চাইলে পুলিশ অফিসার কথা বলতে দেয় না। মুহূর্তে বিভোরকে নিয়ে চোখের আড়াল হয়ে যায়। ব্যর্থতায় সুজন সেখানেই দাঁড়িয়ে অঝরে কাঁদে। পুরুষ মানুষের কাঁদতে নেই কথাটাকে সে বুড়ো আঙ্গুল দেখিয়ে ভরা আদালতের সামনে কাঁদে। তার প্রিয় ভাইটাকে এরা ফাঁসির রায় দিয়ে দিল। শিহাব আহমেদকে সুজন আনেনি। সুজনের সাথে এসেছে শিপন আহমেদ। বিভোরের প্রতি রাগ থাকতে পারে, অভিযোগ থাকতে পারে, ক্ষোভ থাকতে পারে, কিন্তু ভালোবাসাও তো আছে। তারা তো কোনো কালেই শফিক আহমেদের মতো নির্দয় হৃদয়ের ছিল না। ভাতিজার এরকম পরিস্থিতি দেখে তার হৃদয়ও পুড়ছে। সুজনকে এভাবে কাঁদতে দেখে এগিয়ে যায় সে। ছেলের কাঁধে হাত রাখেন ঠিকই, কিন্তু কি বলে সান্ত্বনা দিবেন খুঁজেই পায় না। সুজন ঘাড় ফিরিয়ে বাবার দিকে তাকিয়ে হুট করে জড়িয়ে ধরে শব্দ করে কাঁদতে কাঁদতে বলে, আব্বা, ওরা ভাইকে ফাঁসি দিয়ে দিবে। আব্বা, আমি রজনীকে কিভাবে মুখ দেখাবো? মেজো আম্মুকে কি জবাব দিব? মেজো আব্বার চোখের দিকে কিভাবে তাকাবো? আব্বা, আমাদের মাথার উপর থেকে বিশ্বস্ত একটা হাত উঠে যাচ্ছে। আমাদের কি আগলে রাখা, ভালোবেসা রাখা একটা মানুষ চলে যাচ্ছে। ছেলের কথায় শিপন আহমেদ সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারেন না। কান্নায় তার চোখও ঝাপসা হয়ে যায়। আশেপাশের লোকজন সুজনকে এভাবে কাঁদতে দেখে হাঁ করে তাকিয়ে আছে। শিপন আহমেদ নিজেকে সামলে শক্ত হাতে ছেলের পিঠে হাত রাখেন। কণ্ঠস্বর কঠিন রেখে বলে, এভাবে ভেঙে পড়লে ওদের কে সামলাবে সুজন? এতদিন তো বিভোর সবাইকে সামলে এসেছে, আর যখন ওর বিপদের দিন তখন তো তোমাকেই সব সামলাতে হবে। চলো, ছোটদের মতো কেঁদো না, শক্ত হও। সুজন সোজা হয়ে নিজেকে সামলে নেয়। চোখ মুছে আদালত প্রাঙ্গণ থেকে বের হয়ে একটা দোকান থেকে পানি নিয়ে মুখে পানি ছিটায়। এভাবে ভেঙে পড়লে কিভাবে হবে? বিভোরকে বাঁচাবে কি করে? শিপন আহমেদ আর সুজন একসাথে বাড়ির পথে রওনা হয়। দুজনেরই ভেতর পুড়ছে, তবুও মুখে কুলু পেটে বসে আছে, যেন মুখ থেকে একটা শব্দ বের হলেই তারা দুর্বল হয়ে পড়বে। ঘণ্টাখানেকের মাথায় তারা পৌঁছে যায়। সুজন কাঁপা কাঁপা পায়ে এগোতে থাকে। বাড়িতে পা রাখার আগে বড় করে শ্বাস নেয়। শিপন আহমেদ তার পিঠে ভরসার হাত রাখে। সুজন একবার বাবার দিকে তাকিয়ে বাড়িতে পা রাখতেই ছুটে আসে শম্পা আহমেদ। 3 দিন থেকে তিনি এক নাগারে শুধু কেঁদেই চলেছেন। কাঁদতে কাঁদতে তার শরীর খারাপের পর্যায়ে। চোখ মুখ ফুলে অবস্থা খারাপ, মুখের দিকে তাকানো দেয়। গলা ভেঙে গেছে। শম্পা আহমেদ অনেক কষ্টে ভাঙা গলায় বলে, আমার বিভোর কই সুজন? বাইরে আছে? আসে নাই কেন? রাগ করছে আমার উপর? কই আমার ছেলে? শম্পা আহমেদ বাইরের দিকে যেতে নিলে সুজন হাত ধরে আটকে দেয়। শম্পা আহমেদ জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়। সুজন চোখ তুলে দেখে সামনে রজনী সহ বাড়ির সকলে দাঁড়িয়ে। স্নেহা আর আদিবও এসেছে। সুজন কিছু বলছে না বলে রজনী এগিয়ে আসে। সরাসরি সুজনার চোখের দিকে তাকিয়ে বলে, কি হয়েছে ভাইয়া, উনি কই? আর আসে নাই কেন? কোর্ট কি রায় দিছে? সুজনের গলায় যেন কথা আটকে যায়। চোখ নামিয়ে নেয়। মুখ দিয়ে একটা আওয়াজও বের হয় না। রজনী যেন বুঝে যায় খারাপ খবর, দুপা পিছিয়ে যায়। শিপন আহমেদ বলেন, বিভোরকে ফাঁসির রায় শোনানো হয়েছে। কথাটা কানে যাওয়া মাত্রই রজনী ওখানেই মাটিতে বসে পড়ে। মনে হচ্ছে চারিপাশে তার পৃথিবী ঘুরছে। রিন্তি আর শম্পা আহমেদ হাউমাউ করে কান্না শুরু করে। স্নেহা আদিবের একটা হাত শক্ত করে ধরে কেঁদে ওঠে। বাড়ির বড়রা মুখে আঁচল গুজে কাঁদছেন। শম্পা আহমেদ রিন্তিকে সামলাচ্ছেন। সুজন ঠায় দাঁড়িয়ে থেকে রজনীর মুখের দিকে তাকিয়ে থাকে। মেয়েটার চোখে এক বিন্দু পানি নেই, অথচ দেখে মনে হচ্ছে এই মানুষটার মাঝে যেন প্রাণও নেই।
রিফা কাপা কাপা পায়ে রজনীর কাছে এসে বসে, কাঁধে হাত রেখে ভয়ে ডাকে, রজনী। সাথে সাথে রজনী লুটিয়ে পড়ে। এত বড় ধাক্কা সে নিতে পারেনি। সবাই ছোটাছুটি শুরু করে। সুজন রজনীকে তুলে তার ঘরে নিয়ে যায়। বাড়ির এমন একটা অবস্থা যে কাকে ছেড়ে কাকে সামলাবে তাই কেই বুঝে উঠছে না। সালেহ আহমেদ মেয়ের চোখে মুখে পানি ছিটাচ্ছেন আর মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। সুজন দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়েছিল। তখন শিহাব আহমেদ এগিয়ে আসে, নির্বাক ভঙ্গিতে জিজ্ঞাসা করে, বিভোরের সাথে দেখা করে যাব সুজন? উকিলের সাথে কথা বলে অনুমতি নিতে হবে, তারপর জানি না দেখা করতে দিবে কিনা। শিহাব আহমেদ চুপ করে যান। ওদিকে শম্পা আহমেদ অনবরত কান্না করতে করতে দুর্বল হয়ে জ্ঞান হারিয়ে ফেলেছে। একে তো ঠিকমতো খাওয়া দাওয়া হয়নি, তার উপর এসব ধাক্কা তার শরীরও নিতে পারছে না। ডাক্তারকে খবর দেওয়া হয়। রিন্তি বারবার বিভোরের সাথে কথা বলতে চাচ্ছে, বিভোরের কাছে যেতে চাচ্ছে। সুজন কোন দিক সামাল দিবে বুঝতে পারে না। এর মাঝে রজনীর জ্ঞান ফিরে আসে। সে অনুভূতি শূন্যের মতো আশেপাশে তাকে উঠে বসে, চোখ দুটো শুকনো। বাড়ির কেউ কিছু বলার আগেই শান্ত কণ্ঠে বলে ওঠে, আমার একটা উপকার করবেন ছোট ভাইয়া? আমাকে একবার ওনার কাছে নিয়ে যাবেন, একবার ওনাকে দেখতে দিবেন, একবার। রজনীর কথাগুলো যেন কাঁটার মতো বিঁধে যায় সুজনের বুকে। সে কোনো জবাব না দিয়ে উল্টো ঘুরে ঘর থেকে বের হয়ে যায়। রজনী ঠাই হয়ে বসে আছে। সে যেন থমকে গেছে। যা হচ্ছে তা সে মেনে নিতে পারছে না। অতি শোকে নাকি মানুষ পাথর হয়ে যায়। সে কি তবে তাদের দলেই পড়ছে? চোখ বন্ধ করে খাটের সাথে হেলান দিয়ে বলে, একটু একা থাকতে দিবে আম্মা, একটুখানি? সালেহ আহমেদ একবার না করবেন ভেবেও মেনে নেয়। সবাইকে নিয়ে ঘর থেকে বের হয়ে যায়। রিফা রজনীর মাথায় হাত বুলিয়ে চলে যেতে নিলে রজনী বলে, দরজাটা টেনে দিয়ে লাইট অফ করে দিয়ে যা। রিফা বিনা বাক্যে মেনে নেয়। লাইট অফ করে দরজা টেনে দিয়ে বেরিয়ে যায়। রজনী একটুও নড়ে না, যেভাবে ছিল সেভাবেই থাকে। বুকের ভেতরটা যেন কেউ খুঁচিয়ে খুঁচিয়ে আঘাত করছে। চোখের কোনা বেয়ে জল গড়াতে থাকে, তবুও রজনী একটুও নড়ে না, চোখের পানিও মুছে ফেলে না। রাফিদ আর সৃজনীর সংসার মোটামুটি চলছে। রাফিদ চাকরির চেষ্টার পাশাপাশি বন্ধুর সাহায্যে দুটো টিউশনিও করায়। আর আগের টাকাতেও মোটামুটি চলছে তাদের। ছোট্ট একটা ঘর ভাড়া নিয়ে তারা নিজেদের মতো সাজিয়েছে। সৃজনী পাকা গিন্নির মতো কোমরে আঁচল গুজে কাজ করছে, রান্না বসিয়েছে। সুজন চাকরির ইন্টারভিউয়ের জন্য গেছে। চুলোয় ভাত বসিয়ে তরকারির জন্য পেঁয়াজ কুচি করছিল, তখনই দরজার বেল বেজে ওঠে। সৃজনী চুলোর আঁচ কমিয়ে দৌড় লাগায়, তবে সাবধানতা অবলম্বনে আগেই দরজা না খুলে শুধায়, কে? ওপাশ থেকে রাফিদ ক্লান্ত গলাতেও হেসে ফেলে, মিষ্টি করে বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।